আজ আমি তোমাদের একটা অসাধারণ সিরিজের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। শুরু থেকেই সে এই পৃথিবীতেই জন্মেছে এবং বড় হয়েছে। যদিও জাদু বিশ্লেষণ করার তার অসাধারণ প্রতিভা ছিল, কিন্তু সেটাকে বাস্তবে প্রয়োগ করা এতটা সহজ ছিল না। কারণ তত্ত্ব তো শুধু তত্ত্বই। গল্পটা শুরু হয় একটি শান্ত ঘন জঙ্গলের মাঝখান থেকে। হঠাৎ করেই কান্নার একটানা শব্দ চারদিকে প্রতিধ্বনিত হতে থাকে। জঙ্গলের গভীরে একটি ছোট কাঠের কুঁড়ে ঘর ছিল। এত গভীর জঙ্গলে একটা বাচ্চার কান্নার শব্দ কেন শোনা যাবে? হয়তো কোনো পথভোলা কুকুর। ভিনসেন্ট, একজন শক্ত সমর্থ দেহের শিকারী, ঘরে ঢুকে একটি কুড়াল তুলে নিল। যদি আমার বাড়ি লুট করতে এসে থাকো তাহলে ভুর দিন বেছে নিয়েছ। শিকারীর বাড়ি বেছে নেওয়ার সাহস? সে দ্রুত কোণের আড়ালে লুকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগল। যেভাবে তারা সব ফাঁদ এড়িয়ে গেছে এবং নিজেদের চিহ্ন ঢেকে ফেলেছে, তাতে তারা সাধারণ চোর নয়। কিন্তু আমার কানকে ফাঁকি দেওয়া সহজ নয়। আমি দ্রুতই তোদের শেষ করে দেব। গর্জে উঠল ভিনসেন্ট জিগাল, তারপর কান্নার উৎসের দিকে দৌড়ে গেল। এটা ছিল তার বাড়ির ভেতরের ছোট আস্তাবল। চারপাশ ভালো করে দেখেও সে কিছু অস্বাভাবিক খুঁজে পেল না। এখানে তো কেউ নেই। যেদিন থেকে শুনেছি আমি সন্তান নিতে পারবো না, সেদিন থেকেই অদ্ভুত শব্দ শুনছি। হ্যাঁ, এটা কি? ভিনসেন্ট দেখল ঘোড়ার খড়ের মাঝখানে একটি ফর্সা বাচ্চা শুয়ে আছে। এটা কি? সে সাবধানে বাচ্চাটাকে তুলল এবং তার মৃদু হৃৎস্পন্দন অনুভব করল। স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই ভিনসেন্টের স্ত্রী অলিনা ঘুম ঘুম চোখে ভেতরে ঢুকল। কি হয়েছে ভিনসেন্ট? এত শব্দ কেন? অলিনা, আমি কি তোমাকে জাগিয়ে দিয়েছি? কিন্তু বাচ্চাটাকে দেখেই সে বিস্ময়ে ছুটে এলো। এই বাচ্চাটা কোথা থেকে এলো? ভিনসেন্ট কিছুতে থেমে বলল, আমি মনে করি এ আমাদের ছেলে। সেই মুহূর্তেই যেন একটা অলৌকিক ঘটনা ঘটল। যখন বাচ্চাটি চোখ খুলে হাত নাড়ল, তখন এক দমকা বাতাস এসে কালো মেঘ ঢেকে আনল। সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হলো। উর্বরহীন জমি হয়ে উঠল সবুজ, আর গ্রামবাসীরা আনন্দে গান গাইতে লাগল। সে গ্রামকে লুকিয়ে থাকা বিপদ থেকেও রক্ষা করেছিল। সেই রহস্যময় শক্তির কারণে গ্রামে আবার শান্তি ফিরে এলো। মানুষ আর ক্ষুধার্ত থাকল না। তবুও সে কখনো থামেনি। সবসময় নতুন নতুন উপায় খুঁজে গেছে গ্রামের মানুষকে সাহায্য করার জন্য। মানুষ তার শক্তিকে জাদু মনে করে তাকে মেজ বা জাদুকর বলতে শুরু করল। তুমি কি বই পড়ছ, সাউরিন? ১২ বছর বয়সে সেই কণ্ঠস্বর শুনে সাউরিন হাসল এবং বলল, বাবা। ভিনসেন্ট এখন ৪০ বছর বয়সী। সে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। ছুটে এসে সাউরিনকে তুলে নিয়ে বলল, তুমি কত সুন্দর! আমি কাটকাটা শেষ করেছি, চলো বাড়ি গিয়ে খাই। সাউরিন নরম স্বরে জিজ্ঞেস করল, বাবা, আমার একটা প্রশ্ন আছে। মানুষ কিভাবে জাদু ব্যবহার করে? জাদু? ভিনসেন্ট একটু অবাক হল। আমি কি ওর জন্য এমন কোনো বই কিনেছিলাম? জাদু বলে তেমন কিছু না। যদি একটা তীর দিয়ে ভালুক মারা যায় বা একবার কুড়াল চালিয়ে গাছ ফেলা যায়, ওটাই কি জাদু নয়? পাশে কয়েকজন বাচ্চা তার কথা শুনে তাকালো। ও, মিস্টার ভিনসেন্ট আর সাউরিনও আছে। ওই ছেলে সবসময় বই নিয়ে পড়ে থাকে, খেলতেই আসে না। ওই বড় বইটা কি, সে কি আদৌ পড়তে পারে? তারা ইচ্ছে করেই জোরে কথা বলছিল যাতে সাউরিন শুনতে পায়। ও তো খুবই রোগা, মিস্টার ভিনসেন্টের মতো নয়। আমার মা বলেছে ওকে কোথা থেকে কুড়িয়ে পাওয়া গেছে। নিশ্চয়ই অদ্ভুত বলে ফেলে দেয়া হয়েছিল। এই কথা শুনে ভিনসেন্ট রাগে কেঁপে উঠল। কিভাবে তারা আমার ছেলেকে নিয়ে এমন কথা বলতে পারে? সে উদ্বিগ্নভাবে সাউরিনের দিকে তাকালো। সাউরিন? কিন্তু অবাক করার মতো বিষয়ে সাউরিন মোটেও দুঃখী পায়নি। সে উজ্জ্বলভাবে হেসে বলল, তাহলে একবার কুড়াল চালিয়ে গাছ ফেলা গেলে সেটাই জাদু, তাই তো? হ্যাঁ, আজ তুমি আমাকে অনেক সাহায্য করেছ, তাই কাল আমি শহরে যাব, তোমার পছন্দের ফল কিনে আনব। সত্যি দারুণ, আমি অপেক্ষা করতে পারছি না। সাউরিনের উচ্ছ্বাস দেখে ভিনসেন্ট হাসল। আমার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু যাই হোক না কেন, তুমি আমার ছেলে। সাউরিন তার হাতে থাকা বইটির দিকে তাকালো। আমি জাদু সম্পর্কে আরও জানতে চাই। দৃশ্য পরিবর্তন। থরিয়া রাজ্যের প্রান্তে গ্রি শহর। গাড়িতে বসে সাউরিন চারপাশে তাকাচ্ছিল। এটাই তাহলে শহর? এটা জঙ্গলের থেকে সম্পূর্ণ আলাদা। মানুষজন এদিক ওদিক ব্যস্তভাবে চলাফেরা করছে। রাস্তার দুপাশে নানা রকম দোকান, পণ্য, সব মিলিয়ে ভীষণ প্রাণবন্ত পরিবেশ। গাড়ি থামার পর ভিনসেন্ট ধীরে বলল, সাউরিন, আমি কাজ শেষ না করা পর্যন্ত তোমাকে মিস্টার ম্যারিয়নের দোকানে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? কোনো সন্দেহজনক গলিতে যেও না, আর কোনো অভিজাত লোকের সঙ্গে ধাক্কা খেও না। আমি জানি তুমি ভালো ছেলে, তবুও বলছি। সাউরিন মুশকি হেসে মাথা নাড়ল। জানি বাবা, তুমি চিন্তা করো না। গাড়ি নিয়ে চলে যেতে ভিনসেন্ট বারবার পিছনে তাকাচ্ছিল। এখনও তার মনে দুশ্চিন্তা। এদিকে মিস্টার ম্যারিয়ানের রাস্তার পাশের দোকানে সাউরিন কলম আর কাগজ বের করে লিখতে শুরু করল। এটা দেখে বৃদ্ধ লোকটা অবাক হয়ে গেল। তুমি তো সত্যিই লিখতে পারো। ছেলেটার দিকে তাকিয়ে তিনি মনে মনে বললেন, এত ছোট অথচ এত বুদ্ধিমান। আর আমার ছেলে ম্যারিয়ান, সে তো শুধু গ্রামে ঝামেলাই করে বেড়ায়। ঠিক তখনই সাউরিন আস্তে করে জিজ্ঞেস করল, স্যার, আপনি কি জাদু সম্পর্কে কিছু জানেন? মানে জাদুর নিয়ম? বিভ্রান্ত হয়ে সাউরিন তার জাদুর বইটা বের করল।
জাদু কি, কিভাবে ব্যবহার করে? মিস্টার ম্যারিয়ান হেসে উঠলেন। ও, জাদু! তিনি মনে মনে ভাবলেন, ছেলেদের আগ্রহের ধাপ, ড্র্যাগন, নায়ক, জাদুকর আর শেষে ধনুক তীর। সাউরিনের আশাবাদী চোখ দেখে তিনি বললেন, আমি জাদু সম্পর্কে বেশি জানি না, তবে ওই জায়গাটায় এ নিয়ে অনেক বই আছে। এ কথা বলে তিনি সামনে থাকা বইয়ের দোকানটির দিকে ইশারা করলেন। বইয়ের দোকান? তুমি গিয়ে দেখতে চাও? শুধু মনে রাখো, কাজ শেষ হলে ফিরে আসবে। 1 সেকেন্ডও দেরি না করে ছেলেটা দৌড়ে চলে গেল। সত্যি? আমি এক্ষুনি যাচ্ছি। মিস্টার ম্যারিয়ান হাসতে হাসতে তার চলে যাওয়া দেখলেন। তারপর সাউরিন রেখে যাওয়া জাদুর বইটা তুলে নিলেন। ছোটবেলায় আমিও এসব পড়তাম, কত স্মৃতি। কিন্তু ভেতরের লেখা আর ছবিগুলো দেখে তার চোখ বড় হয়ে গেল। হুঁ, এটা কি? দাঁড়াও 1 মিনিট। ছেলেটা কি সত্যিই জাদু ব্যবহার করতে জানতে চাইছিল? এদিকে বইয়ের দোকানে, না, তুমি কিভাবে হাত দিয়ে এগুলো ছুতে পারো? দোকানদার রাগে সাউরিনের হাত সরিয়ে দিল। সাউরিন দ্বিধায় জিজ্ঞেস করল, আমি কি বইগুলো দেখতে পারি? এই দামি বইগুলো তোমার মতো গরিব ছেলের জন্য নয়, এগুলো সাধারণ দোকানের বইয়ের মতো না, তোমার নোংরা হাত দিয়ে ছবে না। ঠিক তখনই দোকানের দরজা খুলে গেল। পরিপাটি পোশাক পরা একজন ভেতরে ঢুকল। আমি যে বইগুলো অর্ডার করেছিলাম সেগুলো এসেছে? সাউরিন তার দিকে তাকালই না। সে নতুন বইগুলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। এগুলো এত দামি, বাবা আমার বইগুলো কোথা থেকে কেনে? লোকটাকে দেখে দোকানদারের আচরণ মুহূর্তেই বদলে গেল। ওহ, হেড বাটলার, আপনি এসেছেন? অবশ্যই এসেছে। আমি কি এগুলো আপনাকে দিয়ে আসব? এই সুযোগে সাউরিন কয়েকটা বই উল্টে পাল্টে দেখল। এটাও একই, বিশেষ কিছু নেই। তারপর হতাশ হয়ে দোকান থেকে বেরিয়ে গেল। একটা বই পড়াও এত কঠিন, আমি তো হাতও ধুয়েছিলাম। কিন্তু হঠাৎ তার নজর পড়ল এক লোকের দিকে, যে বিশাল একটা বইয়ের স্তূপ নিয়ে যাচ্ছে। উৎসাহ নিয়ে সে তার পেছনে পেছনে হাঁটতে লাগল। সে কি কোনো অভিজাত? কোথায় নিয়ে যাচ্ছে? কিছুক্ষণ পর সে আতঙ্কিত হয়ে দেখল লোকটা সব বই একসাথে ফেলে দিল, আর যেখানে ফেলল সেটা ছিল একটা বড় আবর্জনা স্তূপ। সাউরিন ধীরে একটা বই তুলে নিল। তাহলে বাবা এখান থেকেই আমার বইগুলো নিয়ে আসে? পাশ থেকে কিছু আওয়াজ শুনে সে তাকালো। দুজন অভিজাত নারী, দামি পোশাকে। ওরা আর আমরা এত আলাদা কেন? তার মনে পড়ল ভিনসেন্টের কথা, কোনো অভিজাতের সাথে ধাক্কা খেও না, ওদের পারা যায়, কিন্তু আমার নয় কেন? ঠিক তখনই হঠাৎ একটা হাত এসে তার কাঁধে পড়ল। এই বাচ্চা, এটা তোমার মতো লোকের ঘোরার জায়গা নয়। এই গেটের ভেতরটা শুধু অভিজাতদের জন্যে। তুমি কোথা থেকে এসেছ? তোমার বাবা মা কোথায়? দুজন প্রহরী তাকে ধরে ফেলল। সাউরিন ভরকে গেল। হু? আম, আমার বাবা কাছেই আছেন। এই, দাঁড়াও, ছেলেটা সন্দেহজনক। দেখতে এখানকার মনে হচ্ছে না। মনে হয় অনাথ অথবা চোরদের গুপ্তচর। চলো, আমাদের সাথে একটু আসো। কিন্তু পরের মুহূর্তেই তারা শুধু তার জামা ধরেছিল। ছেলেটা নিজেই গায়েব হয়ে গেল। হ্যাঁ, সে কোথায় গেল? বোকা, খুঁজে বের করো। একটা বাচ্চাকেও ধরতে পারলে না? সাউরিন কাছের একটা ঝোপে লুকিয়েছিল। ওরা কি চলে গেছে? ক্লান্ত হয়ে সে নিজের গায়ে লেগে থাকা পাতা আর ডাল সরাল। তার কাপড় এখন পুরো নোংরা। বাবা নিশ্চয়ই আমাকে বকবে। অসাবধানতায় তার একটা জুতো রাস্তার ওপারে পড়ে গেল। সেটা আনতে সে দৌড়ে বের হল। ঠিক তখনই দেয়ালের ওপার থেকে একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। এখন বলো, জাদু কি? আজকের আলোচনার বিষয় এটি। সাউরিন থমকে গেল। জাদু? হেডমাস্টার, আপনি কি আমাদের একটা আগুনের জাদু দেখাতে পারবেন? এটা কি জাদু একাডেমি? সে দ্রুত দেয়ালে কান লাগিয়ে শুনতে লাগল। স্কুলে আগুন লাগানো নিয়ম বিরুদ্ধ, তবে তোমরা যদি সঠিক উত্তর দাও আমি একটি জাদু দেখাবো। তোমাদের মতে জাদু শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? এক এক করে বাচ্চারা উত্তর দিল। জ্ঞান, কঠোর পরিশ্রম, সারা জীবন পড়াশোনা করতে হয়, টাকা, অনেক জিনিস কিনতে হয়। এখনও তোমাদের কেউ সঠিক বলনি। সাউরিন মনে মনে ভাবল, জ্ঞান নয়, পরিশ্রম নয়, টাকা নয়, তাহলে কি অভিজাত হওয়া? হেডমাস্টার বললেন, জাদু শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অন্তর্দৃষ্টি, ইনসাইট। ওটা কি? এখানে কি কেউ আছে যে 1+1 কত হয় জানে না? এটা তো সবাই জানে, 2। তাহলে কেউ কি বলতে পারো কেন 2 হয়? এই মুহূর্তে তোমরা যে অদ্ভুত অনুভূতি পাচ্ছ, সেটাই অন্তর্দৃষ্টি। একসময় ছিল যখন মানুষ জানত না 1+1 2 হয়। অনেক পণ্ডিত সেটা প্রমাণ করতে চেষ্টা করেছে, কিন্তু প্রমাণ না থাকলেও আমরা জানি 1+1 2 হয়, তাই না? কারণ এটা এমন একটি নিয়ম যা সবসময় থেকেই এই পৃথিবীতে আছে। তাই আমাদের এটা শেখার দরকার হয় না, আমরা স্বাভাবিকভাবেই বুঝি আর মেনে নিই। জাদুও ঠিক শুরু থেকেই এই পৃথিবীতে ছিল। আমরা অন্তর্দৃষ্টির মাধ্যমে সেটাকে অনুভব করি আর গ্রহণ করি। তাই অন্তর্দৃষ্টি জ্ঞানের চেয়েও বেশি নির্ভুল আর পরিশ্রমের চেয়েও দ্রুত। ওয়াও! তাহলে এটাই একজন জিনিয়াস হওয়ার কারণ। ঠিক তাই। যদি তোমরা দক্ষতা বাড়াও, তাহলে তুমিও এমন জাদুকর হতে পারো। সাউরিন মনে মনে ভাবল, জাদুকর হওয়া? আমিও কি সেই সুযোগ পেতে পারি? ঠিক তখনই বৃদ্ধ লোকটির কণ্ঠা শোনা গেল। দেয়ালের ওপারের বাচ্চাটা,
তোমার মতামত শুনতে চাই। সাউরিন চমকে গেল। সে জানে আমি এখানে আছি। আমি কি পালাবো না উত্তর দেব? এই অবস্থায় আমি খুব নোংরা দেখাচ্ছি। তারা কি করবে কে জানে। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো। আমি যদি এখন এই দেওয়ালটা না টপকাই তাহলে সারা জীবন আফসোস করব। এরপর সে দেয়ালের ওপারে যা দেখল তা দেখে সে সম্পূর্ণ হতবাক হয়ে গেল। একটি বিশাল স্কুল, চারপাশে বিস্তৃত সবুজ মাঠ। এক বৃদ্ধ মানুষকে ঘিরে বসে আছে অনেক শিশু, সবাই মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আলিয়ার ম্যাজিক একাডেমির প্রধান শিক্ষক আলফাজ, একজন চতুর্থ স্তরের জাদুকর, মৃদু হেসে বললেন, তুমি কি আমার সাথে খেলতে এসেছ? সাউরিনের হৃদয় দ্রুত কাঁপছিল। সে সমস্ত সাহস জড়ো করে দেয়াল টপকে অন্য পাশে লাফ দিল। একটি উঁচু ইঁটের দেয়াল নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছে, পাতার ফাঁক দিয়ে আসা নরম রোদে আলোকিত। সেই দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে ছোটখাটো, একটু অগোছালো সাউরিন। তাকে দেখেই অন্য বাচ্চারা ফিসফিস শুরু করল। হেডমাস্টার, সে তো অভিজাত নয়, মনে হয় সাধারণ লোক। এই, তুমি এখানে আসতে পারো না, চলে যাও। এসব শুনে সাউরিন হতভম্ব আর ভীত হয়ে পড়ল। সে বুঝতেই পারছিল না কি করবে। হেডমাস্টার আলফাস মৃদু হেসে বললেন, ঠিক আছে, এখানে আসো। আমি যা বলছিলাম সেটা কি তোমার আগ্রহ জাগিয়েছে? আমি একটা জাদু দেখতে চাই। তুমি কি কখনো জাদু দেখনি? সাউরিন সৎভাবে বলল, হ্যাঁ, আমি শুধু বইয়ে দেখেছি, নিজের চোখে কখনো দেখিনি। অন্য বাচ্চারা সাথে সাথে তার দিকে এগিয়ে এলো। মিথ্যা, সাধারণ লোক আবার বই পড়ে নাকি? তাদের উপেক্ষা করে সাউরিন ভদ্রভাবে বলল, যে কোনো জাদু দেখালেই হবে স্যার, আমি শুধু নিজ চোখে দেখতে চাই। বৃদ্ধ মানুষটি হেসে বললেন, এটা খুবই সহজ। আমি তোমাদের এমন একটা জাদু দেখাবো যা বাতাস তৈরি করতে পারে। ফ্লস ভেন্টাস। সাউরিন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বাতাস? হঠাৎ বাতাস কেন? ঠিক তখনই এক শক্তিশালী ঝড়ো হাওয়া বইতে শুরু করল। এতটাই শক্তিশালী ছিল যে সব বাচ্চাদের আকাশে তুলে ফেলল। অন্য বাচ্চারা আনন্দে হাসছিল। এটা কত মজা! কিন্তু সাউরিন একাই ভয়ে চিৎকার করছিল। এরপর হাওয়া থেমে গেল আর সবাই আকাশ থেকে পড়তে শুরু করল। সাউরিন হাত পা ছুঁড়ে ভয়ে চিৎকার করছিল, আমি পড়ে যাচ্ছি। ভয়ে সে কাঁদতেও শুরু করল, ভেবে যে ভয়ঙ্কর আঘাত পাবে। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝল তার কোনো ব্যথা লাগেনি, বরং চারপাশে শুধু বাচ্চাদের হাসির শব্দ। হেডমাস্টার আলফাসও হেসে ফেললেন। কেমন লাগল? এটাই জাদু? সাউরিন ভ্রু কুঁচকে কষ্ট করে জিজ্ঞাসা করল, জাদু আসলে কি? বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন। চলো, সহজভাবে একটা উদাহরণ দিই। সাউরিন তাড়াতাড়ি বলল, না, সমস্যা নেই, আমি বুঝব না, আপনি দয়া করে সত্যিটা বলুন। এটা শুনে অন্য বাচ্চারা বিরক্ত হয়ে ফিসফিস করতে লাগল। শুনলে কত অসভ্য! হেডমাস্টারের সাথে এভাবে কথা বলে? শিক্ষকেরাও এমন করে না। হেডমাস্টার আলফাস গম্ভীরভাবে সাউরিনের দিকে তাকালেন। তারপর তার একদম সিরিয়াস মুখ দেখে হালকা হাসলেন। ঠিক আছে, তাহলে একটু জটিলভাবে বোঝাই। জাদু এমন কিছু যা সাধারণ বুদ্ধির বাইরে। অন্যভাবে বললে, এটা মনের প্রসারণ, যার মাধ্যমে আমরা পৃথিবীর সত্যকে আবিষ্কার করি। সাউরিন মনে মনে ভাবল, শুনতে অবাস্তব লাগছে, কিন্তু হয়তো এটাই কারণে এটা সত্যের কাছাকাছি। আলফাস আগ্রহ নিয়ে হাসলেন। এটা কি তোমার বইয়ে লেখা আছে? না স্যার, আমি বিভিন্ন বইয়ের মধ্যে মিল খুঁজে পেয়েছি। অনেক মহান মানুষের ধারণা প্রথমে অর্থহীন মনে হতো, সবাই তা এড়িয়ে যেত, কিন্তু শেষে সেই ধারণাগুলোই নতুন সত্য হিসেবে গ্রহণ করা হয়েছে। তাই আসল সত্যটা লুকিয়ে থাকে সেই সব অযৌক্তিক জিনিসের ভিতরেই, আমি তাই মনে করি। বৃদ্ধ মানুষটি মাথা নাড়লেন। হতে পারে? সাউরিন অত্যন্ত গুরুত্ব দিয়ে জিজ্ঞাসা করল, আমি জাদু শিখতে চাই, আমাকে কি করতে হবে? আলফাস সাথে সাথে উত্তর দিলেন না। তিনি মনে মনে ভাবলেন, বুদ্ধিমান ছেলে, কঠিন হলেও তথ্যগুলো বোঝার চেষ্টা করছে। তাহলে কি সে মনে করে সে এটা পারবে? কিন্তু দুঃখজনকভাবে সে তো সাধারণ পরিবার থেকে এসেছে। একটু অসহায় বোধ করলেও তিনি বললেন, তোমাকে বোঝানো সহজ করতে আমি দেখাচ্ছি। সুমিন, স্পিরিট রিয়ামে প্রবেশ করো। একটি ছোট মেয়ে এগিয়ে এলো। জি হেডমাস্টার। সাউরিন বিস্ময়ে তাকিয়ে রইল। স্পিরিট রিয়াম? হঠাৎ মেয়েটির চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি স্পিরিট রিয়ামে প্রবেশ করেছি। হেডমাস্টার মুঠো করে হাত বাড়িয়ে বললেন, এবার বলো, আমার হাতে কতগুলো মুদ্রা আছে? মেয়েটি এক মুহূর্ত দেরি না করে বলল, 6টা। সঠিক। এটা দেখে সাউরিন সম্পূর্ণ স্তম্ভিত হয়ে গেল। বৃদ্ধ লোকটি শান্তভাবে ব্যাখ্যা করলেন, যখন একজন জাদুকর গভীর মনোযোগ দেয় তখন তার মন এত তীক্ষ্ণ হয়ে ওঠে যে চারপাশের সবকিছু অনুভব করতে পারে। উচ্চস্তরের জাদুকররা দূর থেকে গাছের পাতাও গুনে ফেলতে পারে। এই অবস্থাকেই বলা হয় চরম মানসিক সংবেদনশীলতা, অর্থাৎ স্পিরিট রিয়াম। তিনি আবার সুমিনকে পরীক্ষা করলেন। এবার মেয়েটি একটু কষ্ট করে বলল, এবার 3টে। উত্তর আবারও সঠিক। যে জাদুকর স্পিরিট রিয়ামে প্রবেশ করতে পারে সে অতি প্রাকৃতভাবে বাইরের জগৎ উপলব্ধি করে এবং ধীরে ধীরে বাস্তবতাকেও নিয়ন্ত্রণ করতে পারে। সাউরিন মনে মনে ভাবল, এটা শুধু মুদ্রা গোনা নয়, এটা পুরো পরিস্থিতি বোঝার ক্ষমতা। হয়তো আমিও। হেডমাস্টার আবার বললেন, এটা সবাই করতে পারে। চেষ্টা করো শান্ত জায়গায় অনুশীলন করতে। প্রথমে নিজেকে অনুভব করতে হবে, তারপর মাথার সব চিন্তা দূর করতে হবে। যদিও সবাই করতে পারে, কিন্তু সবাই পারে না।
যদি সফল হও তাহলে তোমার সামনে নতুন একটা জগৎ খুলে যাবে। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? সাউরিন বলল, যদি আমি নিজেকে অনুভব করতে না পারি তাহলে কি আমার চিন্তাগুলোকেও দূর করতে পারবো না? হেডমাস্টার আলফাস ভ্রু তুলে তাকালেন। এই ছেলেটা আমাকে বারবার অবাক করছে। তুমি কি এখানেই চেষ্টা করতে চাও? শেষ পর্যন্ত যদি তুমি স্পিরিট রিয়ামে প্রবেশ করতে না পারো তাহলে তুমি জাদু শিখতে পারবে না। সাউরিন চোখ বন্ধ করল। নিজেকে অনুভব করতে হবে। শাওরিন তার মনোযোগ পুরোপুরি কেন্দ্রীভূত করল। নিজেকে অনুভব করা মানে কি? মস্তিষ্ক? না, ওটা তো শুধু একটা অঙ্গ। আমি যে ইন্দ্রিয় আর অনুভূতিগুলো পাচ্ছি সেগুলো মস্তিষ্কের ধারণার বাইরে যেতে পারছে না। আমাকে এর মানে বুঝতে হবে না, একে এক এক করে অনুভব করতে হবে। যা কিছু আমি নিজে বলে মনে করি সব মুছে ফেলতে হবে। এটা এমন নয় যে তার অস্তিত্ব আরও সংবেদনশীল হয়ে উঠছে, বরং শুধু তার মনটাই যেন বাকি আছে। হঠাৎ তার মাথার ভিতরে একটি নীল আলো জ্বলে উঠল। সাউরিন ধীরে ধীরে চোখ খুলল। চারপাশের দৃশ্য আগের মতোই। হেডমাস্টার আলফাস জিজ্ঞেস করলেন, কেমন লাগল? কি অনুভব করলে? ছেলেটির চোখ আগের থেকে স্পষ্টতই আরও উজ্জ্বল। সবকিছু এক হয়ে একটা শব্দে মিশে গেছে। আমি সব শব্দ শুনতে পাচ্ছি। অন্য বাচ্চারা হেসে উঠল। অবশ্যই শুনতে পাবে। তাই নাকি? বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এই ছেলেটা পারল না যেমনটা আমি ভেবেছিলাম। স্পিরিট রিয়ামের ভিতরে যা ঘটে সেটা অন্য এক মাত্রার ব্যাপার, সিনেস্থেশিয়া। একটু ব্যাখ্যা। সিনেস্থেশিয়া হল এমন একটি স্নায়বিক অবস্থা যেখানে মস্তিষ্ক একসাথে একাধিক ইন্দ্রিয় দিয়ে তথ্য প্রক্রিয়া করে, যেমন শব্দ শোনা, আলো স্বাদ নেওয়া বা ত্বক দিয়ে দৃশ্য অনুভব করা। তিনি সাউরিনের মাথায় হাত রেখে বললেন, ভালো করেছ। ভবিষ্যতে যদি অনুশীলন চালিয়ে যাও তাহলে আরও অনেক কিছু শুনতে পারবে। ঠিক আছে, আজকের বিশেষ ক্লাস এখানেই শেষ। সবাই স্কুলে ফিরে চলো। জি হেডমাস্টার। আহা, কি দুঃখজনক। ছেলেটা সত্যিই মেধাবী ছিল। যদি সে অভিজাত পরিবারে জন্মাত এবং ছোট থেকে শিক্ষা পেত তাহলে হয়তো এদের মতোই কিছু করতে পারত। যাই হোক, পৃথিবীতে এমন অনেক মেধাবী শিশু আছে। সবাই চলে যাওয়ার পর সাউরিন আর সময় নষ্ট করল না। সে দ্রুত দেয়াল টপকে বাইরে চলে গেল। উঁচু দেয়াল থেকে লাফ দিয়ে মাটিতে নামতেই সে হাঁপাতে লাগল। এটা এটা সত্যিই কাজ করেছে। আমি এক বধির করে দেওয়া শব্দ শুনেছিলাম। ওটাই কি স্পিরিট্রিয়াম ছিল? আমার মনে হচ্ছিল আমি শত টুকরো হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছি। আমি যেন পুরো পৃথিবীটাই ছিলাম। সাউরেন নিজের অজান্তেই কেঁদে উঠল। সে দ্রুত সেখান থেকে দৌড়ে চলে গেল। ওই বিশালতার সামনে আমি কাঁপছিলাম। মাত্র এক মুহূর্তের জন্য হলেও আমি নিজের শরীর ছেড়ে সীমাহীন হয়ে গেছিলাম। দৌড়াতে দৌড়াতে সামনে না তাকানোর কারণে হঠাৎ কারো সাথে ধাক্কা খেল। সে জোরে মাটিতে পড়ে গেল। মাথা রাস্তার পাশে রাখা কাঠির ব্যারেলে লেগে গেল। আমি দুঃখিত, কিন্তু দুর্ভাগ্যবশত যাদের সাথে সে ধাক্কা খেয়েছিল তারা ছিল কিছু শক্তপোক্ত সৈনিক। কি করছিস তুই? বিরক্তিকর। একজন তার কলার চেপে ধরল। পাগল নাকি? ধাক্কা দিলে দাম দিতে হয়, বুঝেছিস? সাউরিন ভয়ে কাঁপতে লাগল। আমি দুঃখিত। দুঃখিত বললেই হবে? তুই কি লন গিল্ডের লোক? আমাকে মারতে এসেছিস? ঠিক তখনই এক নারী কণ্ঠ ভেসে এলো। তোমরা কি করছো? কিছু মজার হচ্ছে নাকি? গুন্ডারা সঙ্গে সঙ্গে বলল, লেডি এমি, আপনি এখানে কেন? আবার বোর হচ্ছেন নাকি? সাউরিন হতভম্ব হয়ে সামনে তাকাল। একজন লেডি? আমাকে ওর কাছে সাহায্য চাইতে হবে। জনতার মধ্যে আগুনের মতো লাল চুলের এক মেয়ে দাঁড়িয়েছিল। অভিজাত, এত কম বয়সে? গুন্ডাটা আচমকা ভদ্র হয়ে বলল, এই ছেলেটা কাউকে মারতে যাচ্ছিল, তাই একটু শিক্ষা দিতে চাইছিলাম। মিথ্যে অভিযোগ শুনে সাউরিনের চোখ বড় হয়ে গেল। না, এটা সত্যি না। আমি শুধু ভুল করে ধাক্কা দিয়েছি। হঠাৎ আরেকজন গুন্ডা এসে কোনো কথা না বলেই তাকে পেটে লাথি মারল। চুপ কর, আমরা কি তোর কথা বিশ্বাস করব? সাউরিন মাটিতে লুটিয়ে পড়ল, কাশতে লাগল। গুন্ডারা আরও এগিয়ে এলো। ক্ষতিপূরণ দিতে হবে, ছোট্ট বজ্জাত। তোর মা কোথায়? তোকে জন্ম দিয়ে হয়তো লুকিয়ে পড়েছে। দেখ, ওর চোখ বদলে গেছে। রাগ হচ্ছে নাকি? একদল বড় মানুষ মিলে একটা বাচ্চাকে মারছিল। এই, আমাদের দিকে তাকাচ্ছিস না কেন? মুখে আঘাত দিস না। সাউরিন শুধু গুটিয়ে পড়ে মার খাচ্ছিল। এমি ধীরে ধীরে এগিয়ে এলো। থামো, এভাবে মারলেও মারা যাবে। তুমি ঠিক আছো? সাউরিন কষ্ট করে বলল, আমি কিছুই করিনি। তার চোখ ঝাপসা, গাল বেয়ে অশ্রু গড়াচ্ছে। এমি নির্লিপ্তভাবে বলল, ঠিক আছে, যথেষ্ট হয়েছে। এর চেয়ে মজার কিছু নেই। গুন্ডারা বলল, আমরা ভাবছিলাম ওকে পিটিয়ে দক্ষিণের কোনো গ্রামে বিক্রি করে দেব। ও তো সাধারণ লোক, চিন্তার কিছু নেই। এটা শুনে সাউরিন আতঙ্কে চোখ বড় করে ফেলল। কি? এমি সরাসরি তার চোখে তাকাল। একজন দাসের কোনো ত্রুটি থাকা উচিত নয়। তারপর হেসে বলল, চলো এখনই পরীক্ষা করে দেখি। সবাই হেসে উঠল।
ওকে পরীক্ষা করবে, কাপড় খুলতে বলছে, আর মার খেতে চাস? এমি একটু লজ্জা পেল। আমি কি সত্যি কাপড় খুলতে বললাম? এরা তো সত্যিই সিরিয়াস। এই বোকাগুলো, আমি তো শুধু ওর প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম। সে আর মজা চালিয়ে যেতে পারল না। এই ছেলেটা এমন কেন? আমি তো একটু মজা করে ছেড়ে দিতাম। সাউরিন পুরো আতঙ্কে ছিল। হঠাৎ তার চোখ জ্বলে উঠল। গুন্ডারা হাসছিল। ঠিক তখনই একটা মাছি ভনভন করে উড়ে গেল। এরপর হঠাৎ চারপাশে মাছি আর ইঁদুর ভিড় করতে শুরু করল। সাউরিনের চোখের সামনে দৃশ্যটা বদলে গেল। সে সবকিছুর চলাচল একসাথে দেখতে পাচ্ছিল। একটি তীব্র নীল আলো ছড়িয়ে পড়ল। সেই আলো থেকে বিদ্যুতের মতো ঝলক তৈরি হল। সেটা গিয়ে আঘাত করল সেই গাছের গোড়ায়, যেখানে আগে হেডমাস্টার আলফাজ দাঁড়িয়েছিলেন। আমি আমি একটা স্মৃতির মধ্যে আছি। বৃদ্ধ লোকটির কণ্ঠ আবার প্রতিধ্বনিত হল। আমি তোমাদের এমন একটি জাদু দেখাব যা বাতাস তৈরি করতে পারে। একটি শক্তির বৃত্ত দ্রুত তৈরি হল। এই সবকিছু একসাথে তার মনের ভেতরে ভেসে উঠল। ঠিক তখনই গুন্ডারা রাগে সাউরিনকে টেনে তুলল। তার চিন্তা ভেঙে গেল। এই ছেলে, বোধিন নাকি মজা করছিস? কিন্তু সাউরিনের চোখ আর ফাঁকা ছিল না, ওগুলো তীব্রভাবে জ্বলছিল। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। অপেক্ষা করো, থামো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। একটি শক্তিশালী ঝড়ো বাতাস সবাইকে আকাশে ছুঁড়ে ফেলল। তারা এলোমেলোভাবে চিৎকার করতে লাগল। সাউরিন নিজেও অবাক হয়ে গেল। সে বিস্ময়ে তাকিয়ে দেখছিল, বড় বড় লোকগুলো খেলনার মতো ছিটকে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা মাটিতে পড়ে গেল। সাউরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিছু লোক রক্তাক্ত হয়ে পড়ে আছে, কারো হাত পা বেঁকে গেছে। আমার পা ভেঙে গেছে, বাঁচাও! আমি দ্রুত তার দিকে এগিয়ে এলো। এই, তুমি আসলে কি? তার লাল চোখ জ্বলে উঠছিল। তুমি কোথায় জাদু শিখেছ? তোমার মতো সাধারণ কেউ কিভাবে? শেষ পর্যন্ত সাউরিন ভেঙে পড়ে কাঁদতে লাগল। ঠিক তখনই হইচই শুনে আশেপাশে লোকজন জড়ো হতে লাগল। ওখানে কি হয়েছে? এত আওয়াজ কেন? অ্যামি বিরক্ত হয়ে জিভে টোকা দিল। চাহ! সে দ্রুত লাফ দিয়ে উপরে উঠে পালিয়ে গেল। ও কিভাবে উড়ে গেল? সাউরিন আতঙ্কে মাটিতে পড়ে থাকা লোকগুলোর দিকে তাকাল। ওরা আমার কথা বিশ্বাস করবে না। ভাবার সময় না পেয়ে সে দৌড়ে পালিয়ে গেল। দৃশ্য পরিবর্তন। প্রথম শ্রেণীর অভিজাত পরিবার, থমাস হাউস। অ্যামি রাগে ফুসফুসে ভেতরে ঢুকল। ধুর, একটা ছোট ছেলে ওদের হারিয়ে দিল। পরিবারের প্রধান সাকুরা থমাস অ্যামির বাবা ভ্রু কুঁচকে তাকালেন। আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? আবার কি ক্লাস ফাঁকি দিয়েছ অ্যামি? অ্যামি বিরক্ত হয়ে জামার ধুলো ঝাড়ল। আমি তো সব শিখে ফেলেছি, আর মজা লাগে না। সাকুরা বললেন, কবে বড় হবে তুমি? জিনিয়াস হলেও এত অসাবধান হওয়া ঠিক না। সাবধান না থাকলে একদিন কেউ তোমাকে ছাড়িয়ে যাবে। কিছুক্ষণ পর অ্যামি আসতে বলল, বাবা, জাদু? জাদু নিয়ে কি? ম্যাজিক একাডেমিতে আপনার পরিচিত কেউ আছে? আমাকে পরিচয় করিয়ে দিতে পারবেন? দৃশ্য পরিবর্তন। সাউরিন, সাউরিন, তুমি কোথায়? বরফে ঢাকা সরু পথ, চারপাশে শান্ত কুড়ে ঘর, ঠান্ডা বাতাস বইছে। একটি ছোট ঘরের ভেতরে সাউরিনের মা অলিনা উত্তর দিলেন। সাউরিন কাঠ কাটতে গেছে, বলেছে আরও জ্বালানি কাঠ আনবে। কি? এখনও তো তুষারপাত হচ্ছে। আমি ওকে খুঁজতে যাচ্ছি। ভিনসেন্ট হাতে থাকা পুরনো বইটির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে তাকাল। সাদা বরফের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভাবলেন, প্রথমবার যখন ওকে শহরে নিয়ে গেছিলাম প্রায় হারিয়ে ফেলেছিলাম। সে বলেছিল হারিয়ে গেছিল, কিন্তু আসলে কি ঘটেছিল? এদিকে একটি বড় শুকনো গাছ, যেটার গায়ে অসংখ্য কুড়ালের দাগ। তার সামনে ছোট্ট সাউরিন, হাতে কুড়াল। সে এতটাই ক্লান্ত যে ঠিকমতো শ্বাস নিতে পারছে না। সেদিন যে জাদুটা হয়েছিল, এখনও সেটা আবার করতে পারিনি। অন্তর্দৃষ্টির কারণে আমি সেটা করতে পেরেছিলাম, কিন্তু মাঝের ধাপগুলো আমি জানি না। জাদু সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, কিন্তু আমি স্পিরিট রিয়ালমে প্রবেশ করতে পারি। তার চোখ আবার জ্বলে উঠল। চারপাশের দৃশ্য বদলে গেল। সবকিছু তীব্র নীল আলোয় ভেসে উঠল। স্পর্শ, আকার, গন্ধ, এই গাছের সাথে সম্পর্কিত সবকিছু একসাথে অনুভব করতে পারছি। হঠাৎ সেই গাছের গায়ে একটি ছোট আলোর বিন্দু দেখতে পেল। এটা কি? ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু অনুভব করতে পারছি। সে সঙ্গে সঙ্গে সেই জায়গায় কুড়াল দিয়ে জোরে আঘাত করল। এক আঘাতেই গাছটি পড়ে গেল। সাউরিন বিস্ময়ে তাকিয়ে রইল। আমি তো শুধু একবার আঘাত করেছি। সে বুঝতেই পারেনি যে পেছনের একটা গাছের আড়াল থেকে ভিনসেন্ট সব দেখছিল। সে এতটাই অবাক হয়েছিল যে তার মুখ হাঁ হয়ে গেছিল। আমি কি দেখলাম? ওটা তো থান্ডার স্ট্রাইক। নোট: এক আঘাতে গাছের দুর্বল স্থানে আঘাত করে ফেলে দেওয়াকে থান্ডার স্ট্রাইক বলা হয়, কারণ এর শব্দ বজ্রপাতের মতো শোনায়। ভিনসেন্ট দাঁড়িয়ে থেকে সাউরিনকে দেখছিল। ছোট শরীর নিয়ে সাউরিন পড়ে যাওয়া গাছটাকে করাত দিয়ে কাটছে, যার আকার প্রায় তার অর্ধেক। অসংখ্য চেষ্টার পর আজ প্রথমবার সফল হলাম।
সেই অলৌকিক দিনের মতোই ভিনসেন্ট চোখের পানি ধরে রাখতে পারল না। সে শক্ত করে পুরনো বইটা ধরে রাখল। আমার ভাগ্য নয়, আমার দরকার মৌলিক জ্ঞান। আগামীকাল, তার পরের দিন আমি চালিয়ে যাব। একদিন সুযোগ আসবেই। এরপর ৩ বছর কেটে গেল। আগের ছোট ছেলেটি এখন কিশোর। সাউরিন ধীরে উঠে বসল। সে কুড়াল হাতে নিল। চোখ দিয়ে দেখা যাবে না, অনুভব করতে হবে। সে দৃঢ়ভাবে কুড়াল তুলল। এই চোখ দিয়ে গাছের কেন্দ্র আঘাত করতে হবে। একটি আলোর রেখা সরাসরি গাছের ভেতরে ঢুকে গেল। বড় গাছটি সঙ্গে সঙ্গে পড়ে গেল। সে আস্তে বলল, প্রায়ই বাড়ি ফিরে যাচ্ছি শুধু ধ্যান করে। ৫ ঘন্টা কেটে গেছে। মনে হচ্ছে আমি প্রকৃতির সাথে এক হয়ে গেছি। পাতার শব্দ, পোকামাকড়ের নড়াচড়া, গাছের শিকড় দিয়ে পুষ্টি নেওয়া। মাত্র ৫ ঘন্টা এগুলো অনুভব করার জন্য যথেষ্ট নয়। যদি পারি তাহলে একটা নতুন জগৎ খুলে যাবে, একটা নতুন উপলব্ধির জগৎ। কাঠ জোগাড় করে স্তূপ বানিয়ে সাউরিন জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা হল। চলো, বাড়ি যাই। এখন সন্ধ্যা। বাড়ির সামনে একটা দামি গাড়ি, ২টি ঘোড়া দাঁড়িয়ে। আমাদের বাড়িতে কেউ এসেছে? গাড়িটা তো অনেক দামি। সে কাঠ রেখে ভেতরে ঢুকল। আমি চলে এসেছি বাবা। ভেতরে শুধু তার বাবা মা নয়। আজকের জন্য এতটুকুই। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে আমাদের চ্যানেলে, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেখানে আরেকজন লোকও ছিল। তুমি ফিরে এসেছো। সরেন, এদিকে আসো, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। এই লোকটা হলো ওজেন পরিবারের হেড বাটলার। লোকটি সরেনকে লক্ষ্য করে ভ্রু তুলল। তোমার সাথে দেখা করে ভালো লাগলো, আমাকে ডিরা বললেই হবে। সরেন সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সালাম করল। আপনার সাথে প্রথমবার দেখা করে ভালো লাগছে। আমার নাম সরেন। তামিরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। সে এগিয়ে এসে আলতো করে সরেনের কাঁধে হাত রাখল। একটু দেখি তো তোমাকে। সরেন মনে মনে ভাবল, ওজেন পরিবার পুরো রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ অভিজাত পরিবার। তাদের একজন চাকর কেন আমাকে খুঁজতে আসবে? হঠাৎ তামিরা তার মুখ দুহাতে ধরে নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি কি পড়তে পারো? সরিন একটু চমকে গিয়ে বলল, ছোটবেলায় একটু শিখেছিলাম। তামিরা মাথা এদিক ওদিক করে তাকিয়ে হইল। সরিন ভ্রু কুচকাল। আপনি কি বলবেন, বিষয়টা কি? সে বলল, তোমাকে ভালোভাবে বড় করা হয়েছে। তুমি একজন কাঠুরের ছেলে, তবুও পড়তে পারো। তুমি ভালো ছেলে। তারপর বলল, তুমি কি ওজেন পরিবারের জন্য কাজ করতে আগ্রহী? সরিন পুরোপুরি অবাক হয়ে গেল। কি? আমরা আমাদের এস্টেটের প্রধান লাইব্রেরি থেকে বই সরাতে যাচ্ছি। মোট প্রায় ১০,০০০ বই আছে, যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বইও আছে। ২ বছর ধরে অন্যরা বইগুলো সরাবে, কিন্তু সাজানোর কাজটা আমরা দুজন মিলে করব। সরেন বিস্ময়ে ভাবল, লাইব্রেরি? যদি এটা ওজেন পরিবারের লাইব্রেরি হয়, তাহলে এখানে ম্যাজিশিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞান ভরা থাকবে। তামিরা নিচু স্বরে বলল, এই ব্যাপারটা শুধু তোমার পরিবার জানে। যদি একটি বইও বাইরে চলে যায় বা খবর ফাঁস হয়, তাহলে তোমার এবং তোমার পরিবারের জীবন শেষ। সরেন তার বাবা মার দিকে তাকালো। তাই তারা এত চিন্তিত ছিল। তামিরা আবার বলল, তোমার জীবন ঝুঁকিতে থাকবে বলে আমরা অনেক টাকা দেব, এমন টাকা যা তুমি স্বীকার করে কখনো উপার্জন করতে পারবে না। ভিনসেন্ট আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে বলল, আমি টাকার জন্য আপনার প্রস্তাব শুনছি না। আমি শুধু চাই আমার ছেলে তার স্বপ্ন পূরণ করুক। লোকটি জোরে হেসে উঠল। এত ভাবছ কেন? তুমি কি মনে করো ছেলেটার কোনো কেরিয়ার হবে? স্বপ্ন দেখা বন্ধ করো। তুমি নিজেই তো বলেছিলে সে পড়তে পারে। ভিনসেন্ট হতভম্ব হয়ে গেল। তার অতীতের স্মৃতি ভেসে উঠল। ছোটবেলায় সরিন বই পড়ছে। আলিনা তাকে মজা করে কিছু শব্দ শিখিয়েছিল, কিন্তু ৬ বছর বয়সের পর সে নিজেই বই পড়ে শিখতে শুরু করেছে। ছেলেটা শান্ত, সুন্দর আর সবচেয়ে বড় কথা বুদ্ধিমান। হয়তো সে অভিজাত রক্তের। ভিনসেন্ট মাথা ঝাঁকালো। না, সরিন আমার ছেলে। একজন কাঠুরের ছেলের কাজই হলো বনে কাজ করা। কিন্তু যখন সে পাহাড়ে কাজ শুরু করল, আমি ভয় পেয়ে গেছিলাম। শেষ পর্যন্ত আমি তাকে কাঠুরের ছেলে হিসেবেই বড় করেছি। এরপর ভিনসেন্ট নিজের সম্মান ভুলে হাঁটু কেড়ে বসে তামিরার কাছে অনুরোধ করল, আপনারা এমন একজন সাধারণ মানুষ চান যে পড়তে পারে, দয়া করে আমার ছেলেকে নিন। সে ছোটবেলা থেকে পড়তে পারে আর খুব বুদ্ধিমান, কিন্তু দয়া করে তাকে বই পড়তে দিন। ভিনসেন্ট কাঁদতে লাগল। আমার কোনো টাকা দরকার নেই। তার কণ্ঠ কাঁপছিল। আমি যদি জানতাম এমন হবে, আমি কখনো অনুরোধ করতাম না। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যান। সে চিৎকার করল, আপনাদের কোনো টাকা আমার দরকার নেই। তামিরা কোনো দ্বিধাবোধ ছাড়াই চলে যেতে লাগল। মনে মনে ভাবল, কি ঝামেলা, নিজের জায়গা না জানা মানুষ। ঠিক তখনই সরেন বলল, না বাবা, আমি এটা করব। ভিনসেন্ট পুরোপুরি অবাক হয়ে গেল। সরেন? আমিরা ঘুরে তাকালো। তুমি সিরিয়াস? আমি তোমাকে ঠকাচ্ছি না। একটুও খবর ছড়ালেই তুমি মারা যাবে। ঠিক আছে, আমাকে এটা করতে দিন। সে দৃঢ়ভাবে বলল, আমি কখনো এটা ফাঁস করব না, আর কিছু হলে আমি আপনাদের দোষ দেব না। লোকটি হেসে বলল, যদি এতই ইচ্ছা থাকে, ১ সপ্তাহ পর আমি তোমাকে নিতে আসব। তার আগে মত পাল্টালে সমস্যা নেই, কিন্তু একবার ম্যানশনে ঢুকলে শেষ না হওয়া পর্যন্ত বেরোতে পারবে না। এই বলে সে চলে গেল। ভিনসেন্ট তাড়াতাড়ি জিজ্ঞেস করল, সরেন, তুমি এমন প্রস্তাবে রাজি হলে কেন? ওরা শুধু কাউকে মরার জন্য খুঁজছে। এটা আমার দোষ, আমি দায় নেব।
এখনই না বলো। সরেন শান্তভাবে বলল, বাবা, আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। দুজনেই কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরল। চিন্তা করো না সরেন, তোমার বাবা কি তোমাকে রক্ষা করতে পারবে না? অক্ষত অবস্থায় ফিরে আসবে। আমি নিশ্চিত করব তারা আমাদের পরিবারের কারো ক্ষতি করবে না। আলিনা পাশে দাঁড়িয়ে কাঁদছিল। দৃশ্য পরিবর্তন। 1 সপ্তাহ পরে কথা অনুযায়ী তামিরা লোক পাঠালো সরেনকে নিতে। এখানে সাইন করো। ভিনসেন্ট হতভম্ব হয়ে দেখল কাগজটা মুহূর্তে নিয়ে নেওয়া হলো। সরেনকে দ্রুত গাড়িতে তুলে দেওয়া হলো। সময় কম, চলুন। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। দুজন লোক গল্প করতে করতে বসেছিল। সরেন তাদের পাত্তা দিল না। সে মনোযোগ দিল। স্পিরিট রিয়ালম ব্যবহার করে সে তার বাবা মাকে দেখতে লাগল। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। মা, বাবা। সে হাত বাড়ালো, কিন্তু গাড়ি চলতে শুরু করেছে। সে ধীরে হাত নামিয়ে নিল। নিজেকে বলল, এখন ভয় পেয়ে পিছিয়ে যেও না, কারণ এটা জীবনের একবারই পাওয়া সুযোগ। অসীম শক্তিধর এই মানুষগুলোর মাঝে এটা যেন এক ধরনের দ্বিমুখী তলোয়ার। আমি কি 2 বছর টিকে থাকতে পারবো? গাড়িটি দ্রুত গতিতে ছুটতে লাগল, আর ধীরে ধীরে বনভূমি পিছনে পড়ে রইল। থোরিয়া রাজ্য, রাজধানী বাসা, আর তার পাশেই গ্রি শহর। অগেন্ট পরিবারের মূল বাড়ি অবস্থিত থোরিয়া রাজ্যের গ্রি শহরে। একটি যোদ্ধা পরিবার যারা অর্থোডক্স তলোয়ারবাজ তৈরির জন্য বিখ্যাত। আগের প্রধান ছিলেন 3য় স্তরের অর্থোডক্স সোয়ার্ডসম্যান, আর বর্তমান প্রধান বিশপ অগেন্ট হলেন 4র্থ স্তরের অর্থোডক্স নাইট। সংক্ষেপে, তারা শহরের শক্তিশালী বাহিনীকে নিয়ন্ত্রণ করে, আর সেটাই হল অগেন্ট পরিবারের বিখ্যাত নিদর্শন, গ্র্যান্ড অ্যাভিনিউ। সাউরিন বিস্ময়ে বাইরে তাকিয়ে রইল। পাথরে বাঁধানো রাস্তা সোজা গিয়ে পৌঁছেছে এক বিশাল ম্যানশনের সামনে। দুই পাশে সুন্দরভাবে সারিবদ্ধ গাছ, আর সোনালি পাতা ধীরে ধীরে ঝরছে। গাড়িটি থেমে গেল। সে অনিচ্ছাকৃত হাঁপ ছেড়ে ফেলল। দুজন লোক বলল, ভয় পেয়েছ? এই পরিবারটা দানবে ভরা। কথা বলার সময় সাবধানে বলো। বাঁচতে চাও তো মুখ সামলে চলো। চলো, এই দিকে যেতে হবে। সাউরিন চারদিকে তাকিয়ে অবাক হয়ে ভাবল, এখন সত্যিই বাস্তব মনে হচ্ছে। এটাই 2য় স্তরের অভিজাত পরিবার, অগেন্ট হাউস। একটু পথ পার হওয়ার পর তারা তাকে ম্যানশনের পাশের একটি টাওয়ারের মতো ভবনে নিয়ে গেল। এটা হলো বাটলারদের অফিস আর থাকার জায়গা। এখানেই তুমি থাকবে। ভেতরে তামিরা আগেই অপেক্ষা করছিল। তুমি এসে গেছো, তোমার কাজগুলো বুঝিয়ে দিই। আমার সাথে চলো। সাউরিন ব্যাগ তুলে তার পেছনে চলল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। একটি বড় কাঠের দরজা খুলে গেল। এটাই অগেন্ট পরিবারের গ্র্যান্ড লাইব্রেরি। এত বই ছিল যে 3-4 তলা পর্যন্ত তাক বানাতে হয়েছে। তামিরা সরাসরি কাজ বুঝিয়ে দিল। এই বইগুলো নতুন লাইব্রেরিতে সরানো হবে। তোমার কাজ হলো এগুলো সাজানো। প্রতি সপ্তাহে তুমি একটি তালিকা পাবে। সেই অনুযায়ী বই খুঁজে এনে একত্র করতে হবে। কাজের সময় সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এর বাইরে তুমি স্বাধীন, কিন্তু বাইরে যেতে পারবে না এবং বিশেষ অনুমতি ছাড়া ম্যানশনে ঢুকতে পারবে না। বাটলারদের নিয়মকানুন অন্যরা তোমাকে শেখাবে। কোনো প্রশ্ন আছে? কথা বলতে বলতে সে তাকে কাগজের একটা গানা দিল। সাউরিন মনে মনে ভাবল, এটা সত্যি জীবনের ঝুঁকি নেওয়ার মতো সুযোগ। আমি কবে শুরু করব? আগামীকাল থেকে। পরের সকালে সাউরিন আনুষ্ঠানিক পোশাক পরে লাইব্রেরিতে ঢুকল। সে কাগজগুলো টেবিলে রেখে ভাবল, এখন বুঝতে পারছি কেন একজনকেই বই সাজানোর দায়িত্ব দেওয়া হয়। বই সাজানোর মানদণ্ড সবার এক হওয়া দরকার। যেমন হিস্ট্রি অফ সোর্টসম্যানশিপ নামের বইটা কেউ রাখবে তলোয়ার বিদ্যার সেকশনে, আবার কেউ রাখবে ইতিহাসের সেকশনে। আরেকটা জিনিস বুঝেছি, সব জ্ঞান একে অপরের সাথে যুক্ত, আর যেটা সব কিছুকে যুক্ত করে সেটা হলো ইতিহাস। জ্ঞান দাঁড়িয়ে আছে একটি সরল রেখার উপর, যার নাম ইতিহাস। ইতিহাস হলো জ্ঞানের মেরুদণ্ড। ইতিহাস ভালোভাবে শিখে অন্য বিষয়গুলোতে প্রয়োগ করলে আমার শেখার গতি অনেক বেড়ে গেছে। 10,000 বইয়ের মধ্যে প্রায় 850টা ইতিহাসের বই। এই 2 বছরে আমি সব পড়ব। আমার স্বপ্ন ম্যাচ হওয়া। ঠিক তখনই হালকা একটা শব্দ শোনা গেল। ডেপুটি বাটলার মনে হচ্ছে। সাউরিন দ্রুত বইটা বন্ধ করে ফেলল। আমি কাউকে দেখতে দিতে পারি না যে আমি বই পড়ছি, কারণ নিয়ম অনুযায়ী এটা অনুমতি নেই। তামিরা এসে জিজ্ঞেস করল, সব ঠিকমতো সাজিয়েছ? আবার ওভারটাইম করছো? জি স্যার, এখনও অনেক বাকি। নিজেকে বেশি ক্লান্ত করো না। যা করছো তার দায়িত্ব নিতে হবে। আমি অবশ্যই নেব স্যার। সে গভীরভাবে তাকালো, তারপর হঠাৎ ঘুরে দাঁড়ালো। সাউরিন মনে মনে চমকে উঠল। আমি কি ধরা পড়ে গেলাম? কিন্তু তামিরা শুধু তার জামার ধুলো ছেড়ে দিল। এই লাইব্রেরিতে শুধু বাটলারই নয়, পরিবারের প্রধান আর ইয়াং মাস্টাররাও আসে। তোমার পোশাক ঠিক রাখো। অগেন্ট পরিবারের মান যেন কমে না যায়। সে ভ্রু কুচকালো। আর এই লম্বা চুলের কিছু একটা করো। জি স্যার। তামিরা চলে গেল। বাইরে হাসলেও সাউরিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে এটা ছিল ব্যাপার। আমাকে শুধু এই 2 বছর ফোকাস করতে হবে। কোনো ঝামেলায় জড়ানো যাবে না। বাবার মতো কি চুল বাঁধব? রাত নেমে এসেছে। লাইব্রেরিতে একা বসে আছে সাউরিন। শুধু তার টেবিলের আলো জ্বলছে। কিন্তু বড় সমস্যা হলো এটা খুব কঠিন। 3 সম্রাট, 7 রাজ্য। শুধু থোরিয়া রাজ্যই এত কঠিন। আমি কিভাবে এত কিছু বুঝব? আমাকে কি সব মুখস্থ করতে হবে? না। যদি আমি যে কোনো সময় বইয়ের জ্ঞান ব্যবহার করতে চাই, তাহলে প্রতিটি ঘটনাকে স্পষ্টভাবে বুঝতে হবে। আর একটা লাইন পড়ব, কিন্তু অনেক রাত হয়ে গেছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো।
সে টেবিলেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ কেউ তার হাতের নিচ থেকে বইটা টেনে নিল। তামিরা একটা ছোট ল্যাম্প হাতে নিয়ে বলল, কি বোকা, একটা বই নিয়ে 1 মাস ধরে পড়ে আছে। তুমি কি মনে করো শুধু পড়াশুনো করে সফল হওয়া যায়? যদি তুমি ব্যবহারিক বই পড়তে, আমি তোমাকে কাজের পর লাইব্রেরিতে আসতে দিতাম না। তবে ভালোই হয়েছে। সে চুপচাপ এসেছিল, আবার চুপচাপ চলে গেল। ইচ্ছা শক্তি আছে কিন্তু বোকা। 3 মাস কেটে গেল। সাউরিন, বইগুলো সাজিয়েছ? সে হেসে বলল, জি স্যার, পুরো সেটটাই নিতে পারেন। ধীরে ধীরে সে কাজে অভ্যস্ত হয়ে উঠছিল। মিডদের কাছ থেকেও অনেক কিছু শিখেছে। আচ্ছা, এটা আমি নিচ্ছি। দ্বিতীয় ইয়াং মাস্টারও কি এই বইটা নিচ্ছে? কিন্তু তারা আগেরটা ফেরত দেয়নি। যদি হারিয়ে যায় সমস্যা হবে। না, লোকটা মাথা চুলকে বলল, ঠিকই বলেছ, আমরা জিজ্ঞেস করছি, কিন্তু তারা বলছে নিজেরাই ফেরত দেবে। সত্যি বলতে অভিজাতরা বই হারালে তেমন কিছু মনে করে না, শুধু আমরাই বাটলাররাই চিন্তা করি। সবচেয়ে অবাক করা বিষয় হল, বইয়ের তথ্য ফাঁস হলেও তারা গুরুত্ব দেয় না। সাউরিন ভ্রু কুচকাল। এই লাইব্রেরিতে হয়তো খুব গুরুত্বপূর্ণ বই নেই, কিন্তু তাতে কি আমি নিরাপদ? লোকটা হেসে বিদায় নিল। আমি এখন ফিরছি, ভালো কাজ করেছ। একজন অভিজাত তখনই স্বাভাবিক আচরণ করে যখন তার সত্যি সাধারণ মানুষের প্রতি সহানুভূতি থাকে। বেশিরভাগ অভিজাত তো সেই কাজগুলোর কথাই মনে রাখে না যেগুলো করতে সাধারণ মানুষ জীবন ঝুঁকিতে ফেলে। একটু ভুল করলেই মাথা যাবে। তাই চাকররা এতটাই সাবধান থাকে যে তারা ধীরে ধীরে অনুভূতিহীন আর ঠান্ডা হয়ে যায়। সে বিব্রতভাবে হেসে বলল, অভিজাতরা ভাবুক বা না ভাবুক, শান্তিতে বেঁচে থাকাই সবচেয়ে ভালো। ঠিক তখনই দরজাটা সরে খুলে গেল। ধুর, ওই বুড়োটা আবার! সরিন অবাক হয়ে তাকাল। আবার কি হচ্ছে? নীল চুল, ওটা তো কাউন্টের ছোট ছেলে রেইন। অগেন ট্রেইন টলতে টলতে ঘরে ঢুকল। আজকের দিনে যদি একটু আরাম করি, কেউ তো কিছু বলবে না। এরপরই বাইরে থেকে আরেকটা কণ্ঠ ভেসে এলো। রেইন, পালিয়ে যাওয়ার সাহস কিভাবে হলো? ধরে ফেললে আরও 100 ল্যাব দৌড়াতে হবে। ধুর! রেইন দৌড়ে সরিনের কাছে এলো। এই, তুমি কিন্তু বলবে না যে আমি এখানে আছি? সরিন কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, এই লোকটা তো বিশাল। তারপর রেইন নিজের পুরো শরীর গুজে পাশের একটা ক্যাবিনেটের নিচে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর দাড়িওয়ালা একজন লোক চিৎকার করে ঢুকল, আমি জানি তুমি এখানে লুকিয়ে আছো। এই তুমি, একটা মটরদানার মতো ছোট নীল চুলওয়ালা ছেলে এখানে ঢুকেছে তাই না? এটা শুনে সরিন মনে মনে ভাবল, নীল চুল ছেলেটা যদি মটরদানার মতো হয় তাহলে আমি তার চোখে কি? ঘামতে ঘামতে সে বলল, আমি যা দেখেছি সে দেখতে ইয়াং মাস্টারের মতোই, কিন্তু আপনি কে জানতে পারি? লোকটা ভ্রু কুচকাল। আমি তলোয়ার শিক্ষার প্রশিক্ষক। ওই ছেলেটাকে পিটিয়ে শাস্তি করার অধিকার আমারই আছে। দ্রুত বলো কোথায় লুকিয়েছে, না হলে আগে তোমাকেই শেষ করে দেব। জি, বুঝেছি স্যার। সরিন পাশে থাকা ক্যাবিনেটের দিকে ইশারা করে বলল, ইয়াং মাস্টার ওই বুকশেলফের নিচে লুকিয়ে আছেন। ভেতরে লুকিয়ে থাকা রিন চমকে উঠল। এই, তুমি পাগল নাকি? মরতে চাও? কিন্তু ততক্ষণে দাড়িওয়ালা লোকটা তাকে টেনে বের করে ফেলল। রিন তাড়াতাড়ি বলল, মাস্টার, এটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? লোকটা কোনো কথা না বলে তাকে টেনে নিয়ে গেল। রিন এমন চিৎকার করছিল যেন জবাই করা শূকর। পাশে দাঁড়িয়ে সরিন ভ্রু কুচকে উঠল। লোকটা এত সহজে তাকে টেনে নিয়ে গেল? চল আমার সাথে। ট্রেনিং এড়িয়ে যাচ্ছিস, তোর শাস্তি দরকার। রিন দাঁত কিচে সরিনের দিকে তাকালো। এর দাম তোমাকে দিতে হবে। সরিন অসহায়ভাবে ভাবল, যখন প্রশিক্ষকের ক্ষমতা মাস্টারের থেকেও বেশি, তখন আমার আর কি করার আছে? শোনা যায় এরপর তাকে প্রায় 1 মাস পাহাড়ে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছিল। প্রথম বইটা শেষ করতে 20 দিন লেগেছিল, কিন্তু সেটা পুরোপুরি বুঝে নেওয়ার পর 4 মাসে সরিন মোট 82টা বই পড়ে ফেলল। সে ভাবল, যেমনটা ভেবেছিলাম শুরুটাই সবচেয়ে কঠিন। কোনো বইতেই পুরোপুরি নতুন কিছু নেই। যদি প্রথম 200টা বই দিয়ে একটা ভিত্তি তৈরি করি, তাহলে বাকি 650টা অনেক সহজ হয়ে যাবে। ম্যাজিকের ইতিহাস পড়তে গিয়ে তার মনে সন্দেহ জাগল। এই মুহূর্তে কি ম্যাজিকের ইতিহাস পড়া ঠিক সিদ্ধান্ত? কিন্তু যেহেতু সে আগে থেকেই সবকিছুর গঠন নিয়ে পড়াশোনা করেছে, তাই তার বিশ্বাস আরও দৃঢ় হল এই পথটাই সঠিক। একজন স্কলার যেমন তত্ত্ব তৈরি করে, একজন ম্যাজও তাই করে, কিন্তু ম্যাজদের সেই তত্ত্ব বাস্তবে প্রয়োগও করতে হয়। তাই একজন ম্যাজ আসলে একজন স্কলারের মতোই। কিন্তু সব স্কলার ম্যাজ হতে পারে না, কারণ তারা ডিভাইন সেন্স বা কনশাসনেসের সেই স্তরে পৌঁছতে পারে না, যেটা হলো স্পিরিট রিয়েল। তাহলে যদি আমি আমার স্পিরিট রিয়েল ব্যবহার করে এই বইগুলোর জ্ঞান নিজের মধ্যে গ্রহণ করি, তাহলে হয়তো আমিও একজন সত্যিকারের ম্যাজ হতে পারবো। ঠিক তখনই লাইব্রেরির দরজা হঠাৎ খুলে গেল। এই, তুই! দরজায় দাঁড়িয়ে রিন চিৎকার করছিল। এই দিনের জন্য আমি নরক যন্ত্রণা সহ্য করেছি। সরিন একটু অবাক হলো। এত জিদি? সে সত্যি ওই ঘটনার জন্য এসেছে? রিন এগিয়ে এলো। আর কেন আসবো? জানিস আমি কত কষ্ট করেছি? বারবার পাহাড়ে উঠেছি, প্রতিবার মনে হয়েছে আঙুলে আর শক্তি নেই, আমি মরেই যাচ্ছি। তখন শুধু প্রতিশোধের কথাই ভেবেছি। সরিন ভ্রু কুচকে উঠল। এটা আমার ধারণার চেয়েও খারাপ। ওর রাগ চরমে পৌঁছেছে। রিন চিৎকার করতে থাকল, মুখ খোলার সাহস করিস না। তুই কি ভাবিস আমি শুধু একটু চেষ্টা করেছি? আমি তোকে বিশ্বাস করেছিলাম, তুই আমাকে সাহায্য করবি ভেবেছিলি, কিন্তু তুই আমাকে বিক্রি করে দিলি। তোদের মতো কাপুরুষ দেখলেই ঘৃণা লাগে। সরিন শান্তভাবে বলল, ওটা তেমন কিছু না, আমি শুধু সত্যিটা বলেছি। রেইন তার গলার চেপে ধরল। নিজেকে সাফাই দেওয়ার চেষ্টা করিস না। তখনই বলা উচিত ছিল যে আমার কথা শুনবি না। সরিন তার দিকে তাকালো। এমন শক্তিশালী লোকেদের সাথে যুক্তি করা সহজ নয়। সে জিভে চাপ দিল, তারপর বলল, তাহলে এখন আমি কি করব? রেইন একটু হতভম্ব হয়ে গেল। কি? এই ছেলেটা তো আমার পরিবারের বাটলার, কিন্তু এত শান্ত কেন? সে হঠাৎ হাসল। ঠিক আছে, তুই আমাকে ছোট করে দেখছিস তাই না? আমি দেখাবো আমি কে। চল আমার সাথে। নীরব রাত। দুজন একে অপরকে টানতে টানতে এগোচ্ছে। সরিন বাধ্য হয়ে তার পেছনে চলল। এটা কি ট্রেনিং গ্রাউন্ড?
সে কি আমাকে মারতে নিয়ে এসেছে? যাই হোক, মারা যাওয়ার চেয়ে মার খাওয়া ভালো। আমার বাবা মার জীবন ঝুঁকি নিয়ে যে সুযোগ দিয়েছে, আমি সেটা হারাতে পারি না। রেইন একটা কাঠের তলোয়ার ছুড়ে দিল। ধর। সরিন অপ্রস্তুতভাবে ধরল কাঠের তলোয়ার। রেইন নিজেও আরেকটা ধরে আছে। ডুয়েল। তোর মতো কাপুরুষ আমি নই। যে আমাকে ছোট করে দেখে তার শাস্তি হলো আমার তলোয়ারের স্বাদ নেওয়া। সরিন চিৎকার করে বলল, কি? আমি কি করেছি কাপুরুষের মতো? রেইন বলল, তুই অগেন্ট পরিবারের চাকর। তোর কাজ ছিল এই পরিবারের সম্মান রক্ষা করা, কিন্তু তুই আমাকে আমার মাস্টারের কাছে ফাঁসিয়ে দিয়েছিস শুধু মার খাওয়ার ভয় পেয়ে। তুমি এত সহজেই বিপদে থাকা একজনকে ফাঁসিয়ে দিলে? রেনের চোখের দিকে তাকাতেই সরেন একটু কেঁপে উঠল। ওর চোখ বদলে গেছে। আমার পরিবার আমাকে উপেক্ষা করে কিনা সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো তুমি আমার সাথে যা করেছ। তলোয়ার তোলো। আমাদের মধ্যে স্কিলের পার্থক্য অনেক, তাই আমি তোমাকে 3টি মুভের সুযোগ দিচ্ছি। তারপর আমি শুরু করব। এই চোখগুলো নিঃসন্দেহে ওজেন্ট পরিবারের কারো। সরিন শক্ত করে কাঠের তলোয়ারটা ধরল। কাঠের তলোয়ার খুব শক্ত। যদি কোনো হাড় ভেঙে যায়, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। কি করব? আমি কি করতে পারি? আমি যা পারি সেটাই করব। চেষ্টা করে দেখি। আমার 3টে সুযোগ আছে। সে জোরে চিৎকার করে তলোয়ার তুলল, কিন্তু রেন শুধু একবার আঘাত করতেই সরিন পুরো শরীর নিয়ে পেছনে ছিটকে গেল। সরিনের হাত কাঁপতে লাগল। এটা কেমন শক্তি? তবুও থামা যাবে না। সে আবার আঘাত করল। রেন সহজেই সেটা আটকিয়ে দিল। 2। সে হেসে বলল, তুমি তলোয়ার ধরতেও জানো? সরিন দাঁত চেপে ধরল। আর একটাই সুযোগ। তার চোখ হঠাৎ জ্বলে উঠল। এবার শুরু করি। সে রেনের সব নড়াচড়া, আক্রমণের দিক সব দেখতে পাচ্ছিল, এমনকি তলোয়ারের দুর্বল জায়গাটাও। সরিন দ্রুত সামনে ঝাঁপিয়ে পড়ল। রেন ডিফেন্সিভ ভঙ্গিতে দাঁড়াল। এই ভঙ্গি কেমন? শক্তি ব্যবহার না করলে ব্লক করা কঠিন হবে। 2টি তলোয়ার জোরে সংঘর্ষ করল। রেন খেয়ালই করল না তার তলোয়ারে ফাটল ধরেছে। সে বলল, ঠিক আছে, এই মুভের পর আমার পালা। কিন্তু পরের মুহূর্তেই তার তলোয়ার টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সে অবিশ্বাসে তাকিয়ে রইল। একই সময় সরিনের তলোয়ারও ভেঙে গেল। সে এত ক্লান্ত যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার হিসেব ঠিক হয়েছে। প্রথম আঘাতে অনুভব করলাম, দ্বিতীয় আঘাতে টাইমিং ধরলাম, তৃতীয় আঘাতে পরিকল্পনা বাস্তবায়ন করলাম। এই থান্ডার স্ট্রাইক, যেটা আমি 3 বছর ধরে অনুশীলন করছি। রেন চুপচাপ তার হাতে থাকা ভাঙা তলোয়ারের দিকে তাকিয়ে থাকল। তারপর বলল, এই। সরিন চমকে উঠল, তুমি তলোয়ার চালানো কোথায় শিখেছ? সরিন তাড়াতাড়ি বলল, এটা তলোয়ার চালানো না, এটা শুধু একটা থান্ডার স্ট্রাইক। আমার বাবা পাহাড়ে কাজ করেন। আমি তার সাথে কাঠ কাটতে যেতাম। আমার শরীর দুর্বল ছিল, তাই সহজে কাঠ কাটার জন্য আমি এই পদ্ধতিটা তৈরি করি। কাঠুরিরা এটাকে থান্ডার স্ট্রাইক বলে। রেইন মনে মনে ভাবল, এ কি বলছে? কাঠ কাটতে কাটতে এই টেকনিক শিখে ফেলেছে। আমি 10 বছর ধরে তলোয়ার চালাচ্ছি। এভাবে কি তলোয়ারের টেকনিক শেখা যায়? হঠাৎ তার শৈশবের স্মৃতি ভেসে উঠল। তখনও তার তলোয়ার ভেঙে গেছিল, কিন্তু এবার ভেঙেছিল তার বড় ভাই জেস। জেস, অসাধারণ! তুমি কিলিং সোয়ার্ড টেকনিক ব্যবহার করতে পারো। মাত্র 12 বছর বয়সে ওজেন্ট পরিবারের গোপন কৌশল শিখে ফেলেছ। তোমাকে শেখানোর আর কিচ্ছু নেই। সবাই তাকে ঘিরে প্রশংসা করছিল, আর ছোট রেইন মাটিতে বসেছিল। তার বাবা তাকিয়েও দেখেনি, শুধু জেসকে প্রশংসা করছিল। জেস, তুমি আমার প্রতিভার উত্তরাধিকারী। চলো, বড় করে উদযাপন করি। রেন দাঁত চেপে ধরল। কখনো এত ঘৃণা অনুভব করেনি। কেন? আমি ওর মতো হতে পারছি না কেন? বর্তমানে। সরিন নার্ভাস হয়ে বলল, ইয়াং মাস্টার। রেন গর্জে উঠল, আমি এটা মেনে নেব না। সরিন চমকে উঠল, আমি কি আপনাকে রাগিয়েছি? চুপ! রেন একটা আসল তলোয়ার বের করল। তা দেখে সরিনের দিকে ছুড়ে দিল। ধরো, আমাদের অস্ত্র ভেঙে গেছে, তাই ম্যাচ শেষ হয়নি। তুমি যদি কিলিং সোয়ার্ড টেকনিক শিখে থাকো, তাহলে তোমার সাথে সেভাবেই লড়াই করা উচিত, তাই না? 1 মাস পর এখানে আসল তলোয়ার দিয়ে ডুয়েল হবে। সরিনের চোখ বড় হয়ে গেল, মুখ ফ্যাকাশে। আসল তলোয়ার? আমি তো মারা যেতে পারি। ইয়াং মাস্টার, দয়া করে আবার ভাবুন। আমি কখনো তলোয়ার চালানো শিখিনি। রেন জ্বলন্ত চোখে তাকাল। তাই তো তোমাকে সময় দিচ্ছি। যদি তুমি কাঠ কাটতে কাটতে এমন টেকনিক শিখতে পারো, তাহলে কিছু একটা বের করতেই হবে, কারণ আমি অবশ্যই তোমাকে ছাড়িয়ে যাব। দৃশ্য পরিবর্তন। পরের দিন লাইব্রেরিতে। সরিন গভীর চিন্তায় পড়ে গেল। এখন বুঝতে পারছি, ওজেন্ট পরিবারের মানুষের চুল হয় কালো বা নীল। পরিবার প্রধান বিশপ ওজেন্টের চুল কালো। তার 3 ছেলে, 1 মেয়ে। বড় ছেলে কালো চুল, 6ষ্ঠ শ্রেণীর সোর্সম্যান। মেয়ে নীল চুল, কিন্তু তলোয়ার না বেছে সঙ্গীত বেছে নিয়েছে। এখন রাজপ্রাসাদের সঙ্গীত শিল্পী। দ্বিতীয় ছেলে জে ওজেন্ট, এছাড়াও জিনিয়াস। আর রেন, ও আলাদা। এত প্রতিভাবান ভাইবোনেদের মাঝেও সে ততটা প্রতিভাবান নয়, এটা সবাই জানে। সরিন মাথা চেপে ধরল, আমি ভুল করেছি। ওকে মারতে দেওয়া উচিত হয়েছিল। আমি এমন একজনের অহংকারে আঘাত করেছি যাকে সবসময় তুলনা করা হয়। অভিযাত্রা সবসময় নিজেদের শ্রেষ্ঠ ভাবে। আমি ভাবতাম জীবন মরণের ব্যাপার না হলে মরব না, কিন্তু যদি আমি মরে যাই, তাহলে আমার বাবা মা? না, এভাবে চলবে না। আমি ম্যাচ হব।
পাহাড়ে থাকার জন্য আমার শারীরিক শক্তিতে আত্মবিশ্বাস আছে। যদি আত্মরক্ষা শিখি তাহলে হয়তো বাঁচতে পারব। আমাকে সব কিছু করতে হবে। ওদিকে রেইন পাগলের মতো দৌড়াচ্ছে। আমি 100 ল্যাপ শেষ করেছি। তার মাস্টার অবাক। তোমার আগের রেকর্ডও থেকে দ্রুত। তোমার কি হয়েছে? রেইন হাঁপিয়ে হাঁপিয়ে বলল, ধুর, এটা কেমন ট্রেনিং? মাস্টার চোখ রাঙাল। কি বললে? রেইন বলল, আমি এখনও দাঁড়িয়ে আছি। আরও কঠিন কিছু নেই? মাস্টার সন্দেহের ভঙ্গিতে তাকাল। তোমার কি হয়েছে? কিছু নয়। সে মনে মনে ভাবল, আবার কি জেসের জন্য? মাস্টার বলল, ঠিক আছে, মরলে আমাকে দোষ দিও না। শুরু করি। স্কিমা একটা মানসিক গঠন। মানব শরীরের একটি কাল্পনিক চিত্র। ম্যাজিদের আছে স্পিরিট র্যালম, আর সোর্সম্যানদের আছে স্কিমা। প্রত্যেক মানুষের নিজের শরীর সম্পর্কে একটা ধারণা আছে, কিন্তু স্কিমা সেই সীমাকে চরম পর্যায়ে নিয়ে যায়। এটা আয়ত্ত করা মানে শরীরের প্রতিটি কোষকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা। একজন সোর্সম্যানের জন্য স্কিমা আয়ত্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরিন বইটা বন্ধ করল। অপেক্ষা করো, এটা তো স্পিরিট রিয়ালমের ঠিক উল্টো। আমি কি এটা চেষ্টা করব? সে চোখ বন্ধ করে নিজের চিন্তায় মনোযোগ দিল। প্রথমে আমাকে নিজেকে অনুভব করতে হবে। এই অংশটা খুবই সহজ। এটা স্পিরিট রিয়ালমের মতোই। স্পিরিট রিয়ালমে আমাকে নিজেকে মুছে ফেলতে হয়, কিন্তু স্কিমায় আমাকে নিজের অস্তিত্বের গভীরে প্রবেশ করতে হবে। এই অন্ধকার পর্দাটা সরাতে পারলেই আমি একটি স্কিমা সম্পূর্ণ করতে পারব। তবে আমি যদি পুরো শক্তি স্কিমার উপর ঢেলে দিই তাহলে সেটা কার্যকর হবে না, কারণ এটা এখন স্পিরিট রিয়ালমের সম্পূর্ণ বিপরীত। ৩ বছর আগে যে মেয়েটির সঙ্গে আমার দেখা হয়েছিল, সে কি স্কিমা ব্যবহারকারী ছিল? এত অল্প বয়সে এত উচ্চ স্তরে পৌঁছানো, সে সত্যিই অসাধারণ। কাজের শিফট শেষ করার পরও সৌরেন নিজেকে বিশ্রাম নিতে দিল না, বরং তার তলোয়ার বের করে অনুশীলন শুরু করল। স্পিরিট রিয়ালমকে ভিত্তি করে যদি কিছু মৌলিক তলোয়ার চালনা শিখতে পারি তাহলে ভালো হবে। আমি প্রথমে ৮ দিকের স্ল্যাশ দিয়ে শুরু করব। সে মাথার ওপর তলোয়ার উঁচু করে চিৎকার করল। প্রথমে নিচের দিকে আঘাত। তলোয়ারটি প্রবল শক্তিতে সামনে রাখা কাঠের ব্লকে আঘাত করল। একই সময় অন্যদিকে রেনও তার সমস্ত শক্তি দিয়ে তলোয়ার চালানোর অনুশীলন করছিল। থামো! সে পাগলের মতো ১ ডজনবার কাঠের ব্লকটাকে আঘাত করল। এভাবে চলতে থাকলে তোমার পেশি পুড়ে যাবে। এখনও তো পুড়ে যায়নি। ধুর, আমার পেশিগুলো ছিঁড়ে যাচ্ছে কেন? আমার হাত এখনো আলাদা হয়ে যাচ্ছে না কেন? কিথ উদ্বিগ্ন হয়ে রেনের দিকে তাকাল। সে নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলল। আমি কেন স্কিমা শিখতে পারছি না? কিছুক্ষণ পর একটা হাত এগিয়ে এসে তার আঘাত থামাল। সেও চোখের জল ফেলতে ফেলতে বলল, রেন, যথেষ্ট হয়েছে। আজকের জন্য এখানেই শেষ করি। জি মাস্টার। এরপর সে সাবধানে রেনের ক্ষতে বরফ লাগাল। তুমি কি ভাবছ? রেন কপাল কুঁচকে বলল, আমার হাত খুব ব্যথা করছে। আমি জানতাম না তুমি এত চেষ্টা করতে পারো। এখন তো দেখলে, আমাকে উঠে দাঁড়াতেই হবে। কিথ দূরের আকাশের দিকে তাকাল। তবে আমার মনে হয় তুমি বেশ ভালোই করেছ। কখনো ভেবেছ তুমি কোন জিনিসে সবচেয়ে ভালো? রেন নিচু গলায় বলল, আমি জানি না। আমি শুধু জানি আমি কিসে খারাপ। ঠিক তাই, এজন্যই তুমি জিনিয়াস নও। সে রাগে ফেটে পড়ল। এটা আর বলবেন না, আমি আগেই জানি। আপনি কি আমাকে নিয়ে মজা করছেন? কিথ হালকা হেসে বলল, জিনিয়াসরা জানে তারা জিনিয়াস, এবং তারা কিসে সেরা। তাই তারা শুধু সেই কাজগুলোই করে যেখানে তারা ১০০% নিশ্চিত যে তারা ভালো করবে। কিন্তু জিনিয়াসরা আসলে যেটাকে ভয় পায় সেটা হলো অন্য কারোর অসম্ভবকে সম্ভব করার জন্য কঠোর পরিশ্রম, অসম্ভবকে চ্যালেঞ্জ করার জ্বলন্ত ইচ্ছা। সেই ইচ্ছা আর দৃঢ়তা, এটাই জিনিয়াসদের প্রকৃত শত্রু। রেন হতবাক হয়ে গেল। জিনিয়াসদের শত্রু? এতদিনে যত উৎসাহের কথা শুনেছি, এর মধ্যে এই কথাগুলোই আমার সবচেয়ে ভালো লেগেছে। সে কাঁপতে থাকা হাত শক্ত করে ধরল। ঠিক আছে, যদি প্রতিভা আমার জন্মগত না হয় তাহলে আমি দাঁত চেপে পরিশ্রম করে তা অর্জন করব। আমি অবশ্যই জিতব। রেন মুঠি শক্ত করল। জিনিয়াসের স্বাভাবিক শত্রু। যদি কারো শুরু থেকেই প্রতিভা না থাকে তাহলে তাকে কঠোর পরিশ্রম করে সেটা অর্জন করতে হবে। আমি অবশ্যই জিতব। তলোয়ার চালনা কি? এটা হলো এমন সব কৌশল শেখার প্রক্রিয়া যা জীবন নিতে পারে। কিন্তু এর আরেকটা দিক হল জীবন মৃত্যুর এক উচ্চস্তরের মানসিক যুদ্ধ। কল্পনা করো এক অদৃশ্য শত্রুকে। মনে হবে শত্রু অনেক দিক থেকে আক্রমণ করবে। বাস্তবে আক্রমণের প্রধান ৮টি দিক আছে। ১ মাসের মধ্যে আমি নিজেকে সেই ৮টি দিক থেকে আঘাত করা এবং সেই ৮টি দিক থেকে রক্ষা করার প্রশিক্ষণ দিয়েছি। আমি ১ রাউন্ড লড়লাম। তারপর সরেন কল্পনা করল সে একজন বাস্তব মানুষের সঙ্গে লড়ছে এবং তাকে প্রতিপক্ষের সব আঘাত ঠেকাতে হবে।
দুটি তলোয়ার একটানা সংঘর্ষে লিপ্ত হল এত দ্রুত যে সেগুলো অর্ধচন্দ্রাকৃতি আলোর রেখা তৈরি করছিল। সাউরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার চোখের সামনে সব তলোয়ারের দিক পরিষ্কারভাবে দৃশ্যমান হল। সে হালকা হেসে ফেলল। তাহলে এটাই সেই পথ যা তলোয়ারবাজরা বেছে নিয়েছে, তলোয়ারবিদ্যার জগৎ যা জাদুর মতোই অসীম। সে তলোয়ার তুলল, আবার নামিয়ে দিল। বাবা, মা, আমি দুঃখিত। হয়তো আমি আর ফিরতে পারব না, কিন্তু আমার কোনো আফসোস নেই। এই পথ জীবন মৃত্যুর মুখোমুখি হলেও আমি এক অসাধারণ জগৎ দেখেছি। যা হওয়ার তা হবেই। নিরিবিলি রাতের আকাশে উজ্জ্বল চাঁদের নিচে 1 মাসের সময়সীমা দ্রুত কেটে গেল। ওজেন্ট পরিবারের প্রশিক্ষণ ময়দান আলোয় ভরে গেল। রেন ধীরে ধীরে উঠানে প্রবেশ করল। চলো শুরু করি। সে সাউরিনকে দেখে কপাল কুঁচকে বলল, মাত্র 1 মাসে তার মধ্যে এমন এক আভা ছড়াচ্ছে। তখন তার ভঙ্গি আর ভারসাম্য একেবারে এলোমেলো ছিল। সে হয়তো কখনো তলোয়ার চালনা শেখেনি। সে দাঁত চেপে ধরল। তার উপর প্রথমবার আসল তলোয়ার ধরেও এত শান্ত। তার কি জেসের মতো প্রতিভা আছে? আমাকে জিততে হবে। রেন দ্রুত আক্রমণ করতে এগিয়ে গেল। আমাকে জিততে হবে, এসো। সৌরিন মনোযোগ দিয়ে তার তলোয়ারের পথ পর্যবেক্ষণ করল। তার তলোয়ার চালনা আমার চেয়ে অনেক উন্নত, কিন্তু আমি এটা অনুভব করতে পারছি, তলোয়ারের দিক। সে দ্রুত প্রথম আঘাত এড়িয়ে গেল। রেন সম্পূর্ণ বিস্মিত হয়ে গেল। সে তলোয়ারটা দেখছে। এই ছোকরা, তুমি কি এই ধারালো তলোয়ারকে ভয় পাও না? সৌরিন ভ্রু কুঁচকে বলল, আমি মৃত্যুকে ভয় পাই না এটা নয়, কিন্তু সেই ভয়ের কারণ ভবিষ্যতে, আর ভবিষ্যৎ এখনও ঘটেনি। যদি তুমি পরের স্টেপ কল্পনা না করতে পারো, তাহলে একজন মানুষ পাহাড় থেকেও লাফ দিতে পারে। সে শুধু মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে না, সে তার আবেগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না। রেন আবার আক্রমণ করল। সরেন সঙ্গে সঙ্গে আক্রমণের দিক বুঝে নিল, ডান দিক। এভাবে সে সহজেই তার আঘাত প্রতিহত করতে লাগল। তবুও এমন এক দেয়াল আছে যা কৌশল দিয়ে অতিক্রম করা যায় না। একজন আক্রমণ করছে, আরেকজন প্রতিরোধ করছে। এই চক্র চলতেই থাকল। সৌরিন ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছিল, কারণ রেনের প্রত্যেকটি আঘাত ছিল ভীষণ শক্তিশালী। তার তলোয়ার দ্রুত, ভারীও। তার আঘাতের গতি আমার অনুভব করার ক্ষমতাকেও ছাড়িয়ে যাচ্ছে। রেন সুযোগ মতো তার বুকে আঘাত করল। এবার সে প্রতিরোধ করতে পারল না। ধুর! সাউরিনের চোখ জ্বলে উঠল। আমি হারতে চলেছি। রেন বিন্দুমাত্র বিরতি না দিয়ে আবার আক্রমণ করল। সাউরিন মাটিতে 1 হাত ভর দিয়ে তলোয়ার দিয়ে আঘাত ঠেকাল, তারপর দ্রুত পিছিয়ে গেল। সে ক্লান্ত হয়ে হাঁপাচ্ছিল। অদ্ভুত! এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পর রেন আবার শক্তিশালী আঘাত করল। সে হেসে বলল, চমৎকার! তুমি বুঝতে পেরেছ, তাই তো? এটা ওজেন্ট পরিবারের তলোয়ার বিদ্যা, মহান তলোয়ারবাজ তৈরির জন্য। তুমি কিভাবে এটা সহ্য করছ? প্রত্যেকটি আঘাতে আছে আমার রক্ত, ঘাম আর অশ্রু। আমি তোমাকে শক্তি দিয়ে চূর্ণ করে দেব। চলো শুরু করি। লড়াইয়ে কোনো বিরতি ছিল না। সরিন ভ্রু কুঁচকে ভাবল, সে যদি বুকে আঘাতের পর উপরের দিকে আঘাত করত, আমি দুটুকরো হয়ে যেতাম। কিন্তু সে বারবার বড় মুভমেন্ট করছে কেন? হঠাৎ সে বুঝতে পারল, আমি বুঝেছি। তার তলোয়ার চালনার প্রয়োগ সম্পর্কে ধারণা আমার ভাবনার চেয়ে অনেক কম। সে কৌশলে দক্ষ, কিন্তু ব্যবহার জানে না। তাহলে আমি তার প্রত্যাশিত যুদ্ধ ক্ষমতা কমিয়ে দেব। 2 তলোয়ার জোরে সংঘর্ষে লিপ্ত হল। এবার সাওরেন তার লড়াইয়ের ধরন বদলে ফেলল। সে আর প্রতিরক্ষা না করে আক্রমণে চলে গেল। এবং অবশ্যই এটা রেনের কল্পনার সম্পূর্ণ বাইরে ছিল। কি? সে হঠাৎ আক্রমণ করল? ও তো ক্লান্ত থাকার কথা। দূর! সব আঘাতই তো সিম্পল, তাহলে আমি এগুলো ব্লক করছি কেন? সরিন একের পর এক আঘাত করতে থাকল। ওর স্ট্যামিনা কমছে, আর আমি আমারটা ধরে রাখছি। রেন বিস্ময়ে তাকিয়ে রইল। এটা হতে পারে না, এটা অসম্ভব। তার মাথায় বারবার সেই স্মৃতি ফিরে আসতে লাগল। জেইস, তুমি অসাধারণ, আজ বড় করে উদযাপন করব। এই স্মৃতিটা তার মনে এক ধরনের জেদ আর আসক্তিতে পরিণত হয়েছিল। জেইসের সেই বিজয়ী হাসি তার মনে গভীরভাবে গেঁথে গেছিল। রিন রাগে গর্জে উঠল, দূর! আমি বিশ্বের সেরা সোর্ডসম্যান হব। হঠাৎ সে একটি ভয়ঙ্কর শক্তিশালী আঘাত করল। সরিনকে সেটা ঠেকাতে পুরো শক্তি ব্যবহার করতে হল। সে কি ছেড়ে দিল? ট্যাকটিক্সে কোনো শর্টকাট নেই। সে কি কাম? হ্যাঁ, তলোয়ারের ডিরেকশন আমি পড়তে পারছি না, খুব বেশি র্যান্ডাম। রেইন পাগলের মতো আক্রমণ চালিয়ে যেতে লাগল। তার তলোয়ার যতই কাছে আসছিল, সরিন দাঁত চেপে ধরল। তলোয়ারের পথ আমি প্রেডিক্ট করতে পারছি না, অনেক বেশি আনসার্টেনটি। রেইন আবার চিৎকার করে সামনে ঝাঁপিয়ে পড়ল। ঠিক যখন তলোয়ারটা সরিনের একেবারে কাছে, তার চোখ হঠাৎ জ্বলে উঠল।
তলোয়ারটা উপরের দিক থেকে ধীরে ধীরে নেমে এসে সরাসরি মাটিতে গেঁথে গেল। সরিন জোরে জোরে শ্বাস নিতে লাগল। ফলাফল ঠিক হয়ে গেছে। রিন বিশ্বাসই করতে পারছিল না। এটা সত্যিই সম্ভব? বিজয়ী সরিন। শেষ কয়েকটা আঘাতের মধ্যে এক মুহূর্তে সে নিজের গ্রিপ বদলে তলোয়ারটা উপরের দিকে ঘুরিয়ে দিয়েছিল। এটা কেমন দানব! ওই মুহূর্তে সরিন নিজেও শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। আমি সত্যিই জিতেছি, বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এখন কি হবে? এটা ডুয়েল হলেও সে তো একটা নোবেল। আমি আবার তার প্রাইডে আঘাত করেছি। সে এখন কি করবে? কিন্তু রেইন শুধু নিচু স্বরে বলল, আমি হেরে গেছি। সে মাথা চুলকাল। আমি হেরে গেছি, আবারও হেরে গেলাম। তুমি জিতেছ। যেহেতু আমি হেরেছি, তুমি যদি আমাকে মেরে ফেলো, আমার কিছু বলার নেই। সরিন বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ রেগে উঠল। তুমি এসব কি বলছ? রেইন হতভম্ব। কি? সরিন জোরে বলল, তুমি কি সত্যিই ভাবো আমি তোমাকে মেরে ফেললে আমি বেঁচে থাকব? ইয়াং মাস্টার, কি আজে বাজে কথা বলছ? রেন বলল, না, কিন্তু আমরা তো লাইফ বাজি রেখে লড়েছি, আর আমি স্বীকার করছি আমি হেরেছি, তাই না? সরিন ঠান্ডা গলায় বলল, শুধু তুমি তোমার লাইফ বাজি রেখেছিলে। আমি বাঁচতে চাই। শুরু থেকেই আমি এই ফাইটটাকে বোকামি মনে করেছি। তুমি নিজে ট্রেনিং থেকে পালিয়েছ, এখন আমাকে ব্লেম করছো কেন? রিন রেগে চিৎকার করল, 1 মিনিট, কে কাকে ব্লেম করছে? সব তোমার জন্য। তুমি পেটি। ওই পরিস্থিতিতে প্রথমবার দেখা হলেও তোমার রেসপেক্ট দেখানো উচিত ছিল। সরিন তাকে থামিয়ে দিল। রেসপেক্ট ছাই? কি? তুমি কি একবারও ভেবেছ তুমি আমাকে কতটা সমস্যায় ফেলেছিলে? আমি ছিলাম ফ্যামিলি হেডের ছেলে আর তার সোর্ড ইনস্ট্রাক্টরের মাঝখানে আটকে। তুমি যদি সত্যিই রেসপেক্টেবল মানুষ হতে, তাহলে একজন সার্ভেন্টকে এমন অবস্থায় ফেলতে না। তুমি কি মনে করো সত্যিকারের রেসপেক্টেবল মানুষ নিজের ইনস্ট্রাক্টরকে এভাবে চ্যালেঞ্জ করে? রেইন কখনো ভাবেনি সরিন এভাবে ভাবতে পারে। তার দৃষ্টিতে এটা ছিল অনারেবল ডুয়েল। তুমি কাওয়ার্ড, লাইফ বাজি রেখে লড়ো। কিন্তু সরিনের দৃষ্টিতে তাকে জোর করে বাধ্য করা হচ্ছিল। এই গ্রাম্য ছেলে, তোমাকে শেষ করার পর তোমার বাবা মাও চিনতে পারবে না। অবশ্য রেইন এটা বুঝতেই পারেনি। তাই নাকি? সরিন ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। আমি সত্যিই ভেবেছিলাম আমি মারা যাব। রেইন ভ্রু কুচকাল। এটা কি? ডুয়েলের পর অপোনেন্টকে প্রেস করা স্বাভাবিক না? এই যে একটু আগে যে কোল্ড ব্লাডেড ওয়ারিয়ার ছিল, সে কোথায় গেল? তার সামনে এখন শুধু এক দুর্বল ছেলে, চোখে জল। এটা কি জিনিস? সে ডেফিনেটলি জিনিয়াস, কিন্তু জেইসের মতো আমাকে মক করেনি, বরং পুরো শক্তি দিয়ে আমার সামনে দাঁড়িয়েছে। এই শোনো, তোমার নাম কি? সরিন একটু চমকে গেল। আরিয়ান সরিন ইম ওরিয়া। সে নিজেও বুঝল না কেন ফুল নেম বলল। রিন হাত বাড়িয়ে দিল। চলো বন্ধু হই, কেমন? সিন চেঞ্জ। অগেন্ট ফ্যামিলির গ্র্যান্ড লাইব্রেরিতে লোকজন আসা যাওয়া করছে। সবার গায়ে একই ইউনিফর্ম। তারা বই কাঁড়িতে তুলে সাজাচ্ছে। এখন পর্যন্ত তুমি 10,453টা বইয়ের মধ্যে 7,028টি সর্ট করে ফেলেছ। তামিরা সরিনের দিকে তাকাল। ভালো কাজ। সে হেসে বলল, ধন্যবাদ স্যার, আমি 1 বছর ধরে এখানে কাজ করছি। এখন বই কমে গেছে, তাই এফিসিয়েন্সি বেড়ে গেছে। আমার 850টা হিস্ট্রি বই পড়ার টার্গেট, এখন 200টা বাকি। আমি দিনে প্রায় 3টে বই পড়ি। খুব শিগগিরই আমার ফাউন্ডেশন কমপ্লিট হবে। এছাড়াও সোর্সম্যানশিপ শিখেছি আর ফিয়ারের নেচার বুঝেছি। এতে আমার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এন্ডিওরেন্স বেড়েছে। সরিন হালকা নিঃশ্বাস ফেলল। তখন আমি সত্যিই ভেবেছিলাম আমি মারা যাব। শুরুটা ধীর ছিল, কিন্তু হাল না ছাড়লে একদিন লক্ষ্য পূরণ হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, রেন পাশে বসে বই হাতে বলল, ওয়াও, এত বই! আমাদের ফ্যামিলি কি সব পড়েছে? সরিন শান্তভাবে বলল, ফ্যামিলি হেড আর সেকেন্ড ইয়াং মাস্টার প্রায়ই এখানে আসেন। রেন ঠোঁট বাঁকাল, স্মার্ট হওয়া নিশ্চয়ই মজার। সরিন মনে মনে ভাবল, রেন খুব ইমোশনাল, আর তার কিছু দিক বেশ কিউট। তার রুক্ষ স্বভাবের বিপরীতে আসলে সে একদম ছোট ছেলের মতো। রেন হঠাৎ বইটা ছুঁড়ে ফেলল। এত বই কেউ কিভাবে পড়ে? সরিন তাড়াতাড়ি ধরে ফেলল। নষ্ট করো না, নষ্ট হলে আমি মরে যাব। রেন একটু চমকে হেসে ফেলল। চিন্তা করো না, একটা বই কি মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান? পুরো লাইব্রেরি পুড়িয়ে দিলেও আমি তোমাকে প্রোটেক্ট করব। সরিন মাথা ধরে ফেলল। দয়া করে চুপ থাকো, তুমি কিছু না করলেই আমি সেফ থাকব। যাই হোক, আজ এখানে কেন? ট্রেনিং? বেসিক ট্রেনিং শেষ করেছি, একটু লাইব্রেরিতে পড়তে এসেছি। সরিন রাগে কাঁপছিল। তাহলে পড়াশোনা করো, এসব কি করছো? রিন নাটকীয়ভাবে বলল, আমি বোর্ড, খুব বোর্ড। সরিন ক্লান্ত হয়ে গেল। আসলে রেইন অলস নয়, সে আগুনের মতো, একবার জ্বলে উঠলে আর থামে না। যতক্ষণ একটা সুযোগ থাকে সে আবার জ্বলে উঠবেই, আর বলার অপেক্ষা রাখে না। মাত্র 10 মিনিট পরেই তারা দুজন আবার মুখোমুখি বসে। সরেন শান্তভাবে বলল,
তুমি তো এখানে পড়তে এসেছিলে। পড়তে? সামনে রাখা বইয়ের স্তূপের দিকে তাকিয়ে রেন ভ্রু কুচকাল। সরেন, তুমি তো বলেছিলে তুমি মেজ হতে চাও। এত বই পড়া কি সত্যি দরকার? ৮০০টা বই? এটা তো পাগলামি। সে শান্তভাবে জবাব দিল, অবশ্যই দরকার। আসলে আমি এখনও পিছিয়ে আছি। এখানে আসার আগে আমার পড়াশোনার কোনো সুযোগই ছিল না, কিন্তু এখন ৬০০টা হিস্ট্রি বই শেষ করার পর বলা যায় প্রায় সবকিছুই জানি। রিন মনে মনে অবাক হয়ে গেল। প্রতিবার ওর দিকে তাকালেই অবাক হতে হয়। এত দ্রুত বই পড়ে কিভাবে? এভাবে চললে তো একদিন বইয়ের মধ্যেই ঢুকে যাবে। তাছাড়া আমারই সমবয়সী হয়েও কত বেশি পরিণত। রেন কুল দেখানোর ভান করে হাতে থাকা বইটা উল্টাতে শুরু করল। এই বইটা তো বেশ ইন্টারেস্টিং। সে পড়তে লাগল। জীবনে অন্তত একবার সবাই এ প্রশ্ন করেছে, একজন সর্ডসম্যান আর একজন মেজ লড়াই করলে কে জিতবে? সরিন হঠাৎ থেমে গেল। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি বিশ্ব ভ্রমণ করেছি। চোখ বন্ধ করলেই এখনও আতাসনা পর্বতের ৬,০০০ মিটার উচ্চতার সেই ঝলমলে দৃশ্য দেখতে পাই। কয়েক লাইন পড়েই রেন বিরক্ত হয়ে বলল, এই বইটা ভীষণ বোরিং। সরেন প্রতিবাদ করল, কি বলছো? আমি তো উপভোগ করছিলাম। উপভোগ করার কি আছে? কোনো ছবি নেই, সর্ডসম্যানশিপের কিছু নেই। সে কাছে এসে বলল, তুমি একটা পাতা ঠিকমতো পড়াও শেষ করনি, তার আগেই এই সিদ্ধান্ত? আচ্ছা, লেখক কি বলেছে, কে জিতবে? রেন একটু ভেবে বলল, দুজনে কি পাগল নাকি এমনভাবে লড়াই করবে? ঠিক তখনই জেস সামনে এসে দাঁড়াল। অবশ্যই সর্ডসম্যানই জিতবে। দুজনেই চমকে উঠল। সরেন দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, স্বাগতম ইয়ং মাস্টার। রেন বিরক্ত হয়ে বলল, কিভাবে এত নিশ্চিত হও? সে কি আমাদের কথা শুনে ফেলেছে? জেস শান্তভাবে বইটা তুলে নিয়ে বলল, একজন সার্ভেন্ট যদি নোবেলের সন্তানের সাথে অসম্মানজনকভাবে কথা বলে তাকে সহজে ছেড়ে দেওয়া হয় না। রেন কথার মোড় ঘোরানোর চেষ্টা করল। তুমি এত নিশ্চিত কেন? তুমি নিজে সোর্সম্যান বলেই কি পক্ষ নিচ্ছ? জেস ভ্রুকুচকে বলল, কেন নিশ্চিত? এটা তো স্পষ্ট। মহাদেশে মেজদের অবস্থান দেখলেই বোঝা যায়। রেন হেসে বলল, আমরা তো ফাইটের কথা বলছি, স্টেটাসের সাথে এর কি সম্পর্ক? জেস তাকে উপেক্ষা করে সরেনের দিকে তাকাল। ওখানে দাঁড়িয়ে থাকা তুমি, কি মনে হয়? সরেন হঠাৎ ডাকা পড়ে একটু থমকে গেল। মনে মনে ভাবল, ওর উদ্দেশ্য কি? ভুল উত্তর দিলে বিপদ। সে শান্তভাবে বলল, যদি সর্ডসম্যান আর মেজ সমান দুঃখ হয়, তাহলে মেজ যদি স্পিরিট রেলমে ঢুকে যায়, সর্ডসম্যানের জেতা কঠিন। তবে যদি সর্ডসম্যান আগে আক্রমণ করে। কথা শেষ করার আগেই থামিয়ে দিল, না, তুমি ভুল, মেজ হারবে। তার কণ্ঠে ছিল সম্পূর্ণ নিশ্চয়তা। সরেন অবাক হয়ে গেল। রেন ভ্রু কুচকে বলল, তুমি সবসময় এমনই জেস। ছোটবেলা থেকেই যখন কারোর উপর রাগ হয় তখন তার প্রিয় জিনিসটা ভেঙে দিতে ভালো লাগে তোমার। জেস ঠান্ডা হেসে বলল, তুমি হিস্ট্রি পছন্দ করো তাই না? তাহলে আর্মার অব দ্য 5 গডসের কথা নিশ্চয়ই জানো, যা মেজের স্পিরিট রেলম ভেঙে দিতে পারে। আমি বলছি ম্যাজিক রেজিস্ট্যান্সের কথা। সে ব্যাখ্যা করতে লাগল, মেজের সবচেয়ে বড় শক্তি হল স্পিরিট রেলম। ওই অবস্থায় তাদের সাথে লড়া মানে গভীর সমুদ্রে হাঙরের সাথে লড়ার মতো। কিন্তু যদি সেই পরিবেশটাই ভেঙে দেওয়া যায়, তাহলেই খেলা শেষ। ম্যাজিক রেজিস্ট্যান্স সেই কাজটাই করে। যদি স্পিরিট রেলম কাজ না করে, তাহলে ম্যাজিকও কাজ করবে না। আর কেউ যদি এমন হোলি র্যালিক পড়ে থাকে, মেজ একেবারে অসহায় হয়ে যাবে। সে আরও বলল, তবে এগুলো শুধু তত্ত্ব। আগে ম্যাজিক রেজিস্ট্যান্স তৈরি হতো ড্র্যাগনের হার্ট থেকে পাওয়া মানা দিয়ে। কিন্তু ফ্রিকোয়েন্সি সমস্যা থাকায় যতই চেষ্টা করা হোক, পুরো ক্ষমতা ব্যবহার করা যায় না। এমনকি মাস্টার মেজও মাত্র ৬৫% পর্যন্ত ব্যবহার করতে পেরেছে। তাই এগুলোর দাম পুরো একটা রাজ্যের বার্ষিক বাজেটের সমান। রেন বিরক্ত হয়ে বলল, তাহলে সর্ডসম্যান কিভাবে শক্তিশালী হবে? জেস বলল, সমস্যা হল ম্যাজিক রেজিস্ট্যান্স তৈরি করে মেজরাই। কি? সহজ, এর দাম বেশি, তাই এটা বানিয়ে টাকা কামানো সহজ। সে ঠোঁট বাঁকিয়ে বলল, মেজ আসলে এমন একটা পেশা যেখানে লোকেরা নিজেদের দুর্বলতাকেই বিক্রি করে। রেন বিরক্ত হয়ে বলল, এটা খুবই হাস কথা। ঠিক তখনই সরেন হালকা হেসে বলল, এটাই মেজের স্বভাব। দুজনেই অবাক হয়ে তার দিকে তাকাল। সে বলল, যেমন আপনি বললেন, ম্যাজিক রেজিস্ট্যান্স মেজরাই তৈরি করেছে। এটা শুধু মেজদের বিরুদ্ধে নয়, ম্যাজিক রেস্ট্রিক্টেড জোন তৈরি করতে, ট্রেনিংয়ে সাহায্য করতে, অনেক ভালো কাজেও ব্যবহৃত হয়। তাই শুধু এই কারণেই সর্ডসম্যানকে সুপিরিয়ার বলা একটু একপাক্ষিক নয় কি? জেস দাঁত চেপে তাকাল, তারপর ঘুরে চলে গেল। তত্ত্ব আর বাস্তব আলাদা। যাই হোক, সত্য হল মেজ কখনো সর্ডসম্যানকে হারাতে পারবে না। জেস চলে যাওয়ার পর সরেন আর রেন দুজনেই হাঁপ ছেড়ে বাঁচল। সরেন হালকা হেসে বলল, আমি তো ভেবেছিলাম আজ শেষ। রেন হেসে তাকে জড়িয়ে ধরল, তুমি দারুণ সরেন। আজকের জন্য এতটুকুই। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে আমাদের চ্যানেলে।
তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই প্রথম আমি আমার ভাইকে এমন এক্সপ্রেশন দিতে দেখলাম। তোমার জিভটা যদি একটা সর্ড হতো, তাহলে তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সজম্যান হতে। এটা শুনে ভীষণ তৃপ্তি লাগছিল। সরিন মনে মনে ভাবল, জেস যা বলেছিল সেটাই ঠিক। তত্ত্ব আর বাস্তব এক জিনিস না। তবুও অন্যের দুর্বলতাকে ভিত্তি করে এক্সপেরিমেন্ট করা, এটাও এক ধরনের পথ। 6 মাস পরে, আচ্ছা, তামিরা নিজের রুমে বসে গরম চা খেতে খেতে বলল, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও দ্রুত শেষ হয়ে গেল। লাইব্রেরি তত্ত্বাবধায়ক রিপোর্ট দিল, লাইব্রেরি সরানোর পরিকল্পনা 6 মাস এগিয়ে আনা হয়েছে। 20 বছর ধরে অবহেলায় পড়ে থাকা বইগুলো অবশেষে সঠিকভাবে সাজানো হচ্ছে। এটা সত্যিই স্বস্তির বিষয়। সে একটু থেমে বলল, তবে এমন একজন উপকারী মানুষকে হারানো কি অপচয় হবে না? যদি কোনোভাবে তার কন্ট্রাক্ট বাড়ানো যায়? তামিরা তাকে মাঝপথেই থামিয়ে দিল। এগুলো কি সব বাজে কথা বলছ? নিজের কাজে মন দাও। দুঃখিত, হেড বাটলার। তামিরা মনে মনে বলল, সরিন আরিয়েন। সিন চেঞ্জ, ওজেন্ট লাইব্রেরি। বিকেলের নরম রোদ জানালা দিয়ে ভেতরে ঢুকছে। সরিন বসে গভীর মনোযোগ দিয়ে পড়ছে। একটা বই পড়া সহজ, কিন্তু শত শত বই পড়া এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এটা যেন একটা স্বপ্নের মতো। ঠিক তখনই, সরিন! রেন দৌড়ে ঢুকল। শুনেছি তুমি কাজ শেষ করে ফেলেছ। তুমি কি এখন বাড়ি যাচ্ছ? সে অবাক হয়ে তাকাল। তুমি সত্যি সব বই পড়ে শেষ করেছ? সরিন হেসে বলল, এই পাশে আর পড়ার মতো কিছু নেই। রেন তাকে জড়িয়ে ধরল। সত্যি? তুমি অসাধারণ, সব পড়ে ফেলেছ। কনগ্র্যাচুলেশনস, এটা অবিশ্বাস্য। সরিন বলল, রেন, যাওয়ার আগে আমি কি তোমার বাড়িতে যেতে পারি? রেন অবাক হয়ে গেল। কি, সত্যি? তার চোখে আবেগ ফুটে উঠল। তুমি এতদিন আমাদের সম্পর্কটা লুকিয়ে রেখেছিলে, তাই একটু কষ্ট পেয়েছিলাম। ভাবিনি তুমি নিজে থেকে বলবে। সরিন একটু বিভ্রান্ত হয়ে ভাবল, হয়তো এখন বলাটা ঠিক হল না। রেনের বাড়ি, চলো। রেন খুব এক্সাইটেড হয়ে নিয়ে গেল। সরিন সামনে তাকিয়ে স্তব্ধ। এক বিশাল ম্যানশন, অসংখ্য রুম, কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে বরফ পড়ছে। রেন, আমরা এভাবে মেইন রোড দিয়ে ঢুকতে পারি? চিন্তা করো না, বিকেলের আগে কেউ ফিরবে না। ভেতরে ঢুকে সরিন চারপাশে তাকাল। এত বড় জায়গা, কিন্তু শুধু মেজ। নীরব, বিশাল। এই বিশাল দরজাটা শুধু একটা বেডরুমের জন্যে। একটা রুমই আমাদের পুরো বাড়ির মতো। এত বড় নোবেল পরিবারের থেকেও রিন একদম অহংকারী না। রিনের রুমে, দীর্ঘ করিডর পেরিয়ে, এইটা আমার রুম। সরিন হতবাক। সবচেয়ে ছোট রুম, শেষ প্রান্তে। দেখতে যেন একটা ট্রেনিং রুম। স্বাচ্ছন্দ্যে বসো। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকে ঘরটাকে আলোকিত করছে। পোকার গেম। রেন ভ্রু কুচকে, ঘামে ভিজে, আর সরিন হেসে হালকা সুর গুনগুন করছে। আমি আর খেলছি না, আবার হারলাম। হ্যাঁ, কে জিতছে সেটা বলার দরকার নেই। আরেক রাউন্ড। রেন রেগে বলল, তুমি কি স্পিরিট রেলম ব্যবহার করে চিট করছ? সরিন হেসে বলল, আমি কি মনে করো আমাকে? তুমি এস সবসময় বাইরে রাখো, আর বেট করার ধরন দেখে সহজেই বোঝা যায় তোমার হাতে পেয়ার আছে কিনা। কি, তুমি বুঝলে কিভাবে? অবজারভেশন। এক জায়গায় ফোকাস না করে পুরো মুভমেন্ট অবজার্ভ করলে প্রতিপক্ষ কি ভাবছে বোঝা যায়। রেনের মাথা ঘুরে যাওয়ার মতো অনুভব করল। এটা আমার স্ট্র্যাটেজি উন্নত করবে। সরিন দাঁড়িয়ে বলল, হয়তো এতে স্পিরিট রেলমে ঢুকতেও সাহায্য করবে। এখনও পুরোটা বুঝিনি। ওহ, মজার তো। সে জানালার পাশে গিয়ে একটা বই তুলে নিল। রেন, এটা কি আমি নিতে পারি? এতদিন শুধু হিস্ট্রি পড়েছি, একটু নভেল পড়তে ইচ্ছা করছে। কিন্তু রেন তখন টেবিলের উপরেই ঘুমিয়ে পড়েছে, লালা পড়ছে। হায় রে! সময় দেখে সরিন বলল, ওরা তো বিকেলে ফিরবে। ঠিক তখনই পিয়ানোর সুর ভেসে এলো। এই বাড়িতে শুধু একজনই পিয়ানো বাজাতে পারে, রেনা, ওজেন্ট পরিবারের একমাত্র মেয়ে। কিছুক্ষণ পরেই সে দরজার দিকে তাকিয়ে বলল, কেমন লাগল? সরিন চমকে গেল। ধরা পড়ে গেছি। খুব ভালো লেগেছে। মনে মনে, এখন কি করব? রেনা শান্তভাবে বলল, এই প্রথম তোমাকে দেখলাম। তুমি কি নতুন? জি, আমি লাইব্রেরিতে বই সাজানোর কাজ করি। 1 বছর হয়ে গেছে। আচ্ছা, তাহলে তুমি সেই জন। শুনেছি সবাই এই কাজ করতে পারে না। তুমি নিশ্চয়ই খুব স্মার্ট। তুমি কখনো পিয়ানো বাজিয়েছ? না, কখনো না। সরিন ভেতরে ভেতরে সতর্ক হয়ে গেল। ও পারফরমেন্সের সময় স্কিমা ব্যবহার করে, সাবধান থাকতে হবে।
রেন বলেছিল এই বাড়ির সবচেয়ে কঠিন মানুষ হল তার বোন। রেনা মৃদু হাসে পাশে ইশারা করল। তাহলে আমি তোমাকে শেখাই, এখানে বসো। কি? বসো। সরিন ভেতরে ভেতরে অস্থির। অবহেলা করা যাবে না। সে কষ্ট করে বলল, না ঠিক আছে, কিন্তু তার বুকের ভেতর ঝড় বইছে। রেনা তার দিকে তাকিয়ে হালকা হাসল। তাহলে আমি তোমাকে শেখাই, এখানে বসবে না? এই বলে রিনা এক হাত দিয়ে পিয়ানোর কিজে রাখল আর অন্য হাত দিয়ে পাশে বসার জায়গাটা আলতো চাপ দিল। তার এই আমন্ত্রণে সরিন পুরো হতবাক হয়ে গেল। কপালে ঘাম জমতে শুরু করল, ভেতরে ভেতরে প্রচণ্ড টেনশন। কি? ওখানে বসব? রেনা তার এই অস্বস্তি বুঝতে পেরে শান্তভাবে বলল, কোনো সমস্যা নেই, আমি অনুমতি দিয়েছি, কেউ কিছু বলবে না। সরিন ঠোঁট কামড়ে দ্বিধায় পড়ে গেল। মনে মনে, ও নিজে বলছে আর আমি তো না বলার অবস্থায় নেই। অবশেষে সে বসে পড়ল। টেনশন আর এক্সাইটমেন্ট দুটোই একসাথে কাজ করছে। বুক ধরভর করছে। এরকম সুযোগ তো আর পাব না, পিয়ানোর সামনে বসার সুযোগ। সে মন দিয়ে বসে শুনতে লাগল রেনা তাকে মিউজিক শেখাচ্ছে। এগুলো হলো ডো, রে, মি আর শিট মিউজিকের এই চিহ্নগুলো। তারপর বলল, এই তিনটে কি একসাথে চাপো তো? সরিন তার কথা মতো 3টে আঙ্গুল দিয়ে একসাথে চাপ দিল। একটা শব্দ বেরোল, যেটা তাকে কিছুটা হতবাক করে দিল। শব্দটা ছিল স্বচ্ছ, মায়াবী, যেন হৃদয়ে গিয়ে লাগে। সে বলে উঠল, এই রেজোন্যান্স কত সুন্দর! রেনা অবাক হয়ে তার দিকে তাকাল। শুরুটা ভালোই, এখন সরিনের মনে এক অদ্ভুত অনুভূতি, লজ্জা, অস্বস্তি, কিন্তু ভেতরে একটা টান। সে দ্বিধা নিয়ে বলল, আমি কি একটু বাজানোর চেষ্টা করতে পারি? রেনা অবাক হলেও বেশি ভাবল না। ঠিক আছে। সরিন মাথা নিচু করল। এভাবে বলা একটু বেশি হয়ে গেল, হয়তো এটা করা ঠিক না। রেনা হালকা হেসে বলল, সবাই এভাবেই শুরু করে। তবে তার মনে একটা প্রশ্ন জাগল, এই ছেলেটা কি আমার শেখানোর চেয়েও বেশি কিছু জানে? সরিন 2 হাত পিয়ানোর ওপর রাখল, আলতো করে কি স্পর্শ করল, তারপর ধীরে ধীরে আঙুল চালাতে শুরু করল কালো সাদা কিজের উপর। একটার পর একটা স্বচ্ছ, মুগ্ধকর সুর ভেসে উঠতে লাগল। রিনা এতটাই অবাক হল যে মুখে হাত দিয়ে তাকিয়ে রইল। অবিশ্বাস্য! ও ভুল নোট বাজাচ্ছে, কিন্তু একদম দ্বিধা নেই। আমি কি ওকে থামাব? সে ঘামতে শুরু করল। অদ্ভুত, পুরো ভুল, কিন্তু শব্দগুলো নিখুঁতময়, একটু এলোমেলো, তবুও সে উপভোগ করছে। হঠাৎ রেনা কিছু একটা বুঝতে পারল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু এটা তো একদম একই। সরিন যেন সুরের মধ্যে ডুবে গেছে। মনে হচ্ছিল সে ঠিক সেই অনুভূতিটাই ইমিটেট করছে যেটা রেনা একটু আগে বাজিয়েছিল। প্রতিটা নোটের হারমোনি তাকে গভীরভাবে নাড়িয়ে দিল। হঠাৎ সরিনের চোখের টার্কোয়াইজ আলো জ্বলে উঠল। সে যেন এক মিউজিক্যাল মেট্রিক্সের ভেতরে ঢুকে গেছে। সে আর রেনা দুজনেই সেই সুরের কেন্দ্রে। একটা রহস্যময় আলো পুরো পরিবেশটাকে ম্যাজিক্যাল করে তুলল। তার আঙুলের ছোঁয়ায় মেলোডি আর সুরগুলো একের পর এক উঠে আসছে। তার হাত ছিল গ্রেসফুল, হালকা ভেসে যাচ্ছে কিজের উপর। নোটগুলো যেন নাচছে। তার আঙুল পড়ার সাথে সাথে কিজ ঝলমল করছে, তার ফ্লুয়েন্সি আর ফিনেস স্পষ্ট হয়ে উঠছে। রেনা ভ্রু কুচকাল, চোখে গম্ভীর ভাব। ও ঠিক পথে এগোচ্ছে। এখন সুরটা আরও অ্যাকিউরেট লাগছে। তার হাতও এখন থামছে না, একজন সত্যিকারের আর্টিস্টের মতো উঠানামা করছে। সে বসে মন দিয়ে শুনছে, প্রতিটা সুর উপভোগ করছে। রেনা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সরিনের দিকে। এটা কি হচ্ছে? এটা পারফরম্যান্স বলা যায় না, কিন্তু ওর মধ্যে জিনিসের এসেন্স অনুভব করার ক্ষমতা আছে। সে সরিনের প্রতিটা মুভমেন্ট লক্ষ্য করছিল। তার মনে প্রশ্ন উঠল, এই ছেলেটা একটা বাটলার কেন? ওর মধ্যে তো একটা নোবেলের মতো অরা আছে। সরিন বুঝতে পারল রেনা কিছু ভাবছে। সে বলল, সরি, আমি একটু। ঠিক তখনই, এই, এত শব্দ করছিস কেন? রেনের চিৎকার পুরো পরিবেশটা ভেঙে দিল। শান্ত অ্যাটমসফিয়ার মুহূর্তে ভেঙে গেল। সরিনের কপালে ঘাম জমল। রেন দরজার সামনে দাঁড়িয়ে, চোখে বিরক্তি। শার্টের ভেতর হাত ঢুকিয়ে চুলকাতে চুলকাতে বলল,
বাড়িতে থাকলে একটু শান্তিতে থাকো না, সবসময় এত পাগলামি করতে হয়। সে ঘরের ভেতরে তাকালো আর হঠাৎ থেমে গেল। সরিন, তুই এখানে? এই অস্বস্তিকর পরিস্থিতিতে সরিন একটু লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, মানে। রেনাও হতবাক। তোমরা একে অপরকে চেনো? রেন স্থির হয়ে দাঁড়িয়ে আর সরিন দুজনের দিকে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছিল না কিভাবে উত্তর দেবে। তার শরীর দিয়ে ঘাম ঝরছিল, ভেতরে ভেতরে অস্বস্তি বাড়ছিল। রেনের সাথে আমার ফ্রেন্ডশিপ এখনই ধরা পড়ে যাবে। কেন যেন মনে হচ্ছে আমি কোনো অপরাধ করছি। পেছন থেকে রেন এখনও শরীর চুলকাতে চুলকাতে একদম স্বাভাবিকভাবে বলল, ওহ সাউরিন। এখন সে পুরো জেগে উঠেছে, চোখ চকচক করছে। সে সরাসরি রাইনাকে বলল, ও আমার ফ্রেন্ড। সাউরিন যেন জমে গেল, ভয়ে মাটিতে বসে পড়ল, আতঙ্কিত চোখে রাইনার দিকে তাকাল। কি বলছো তুমি রেন? রেন বুঝতে পারল সে কি ভাবছে। ও হয়তো ভয় পাচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ প্রকাশ হয়ে যাবে। সে হাসি মুখে কোমরে হাত রেখে রায়নার দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না, এই গ্রেমলিনের পার্সোনালিটি একটু খারাপ, কিন্তু এসব ব্যাপার নিয়ে সে মাথা ঘামায় না। সাউরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, মাথা পুরো এলোমেলো। কি? এটা কিভাবে সম্ভব? সে কিভাবে কেয়ার না করে? সে ভাবছিল কিভাবে পরিস্থিতি সামলাবে। ঠিক তখনই রাইনা নিজেই কথা বলল, তাহলে তোমার নাম সাউরিন? সে নিচু হয়ে তার পাশে বসল, আচরণ শান্ত, কোমল। তার কাঁধে আলতো করে হাত রেখে বলল, চিন্তা করো না, রেইন যদি বলে তোমরা ফ্রেন্ড, তাহলে সেটাই যথেষ্ট। ও একটু এনয়িং, কিন্তু নিজের কথার দায়িত্ব নেয়। এই প্রতিক্রিয়া সাউরিনের কল্পনার বাইরে ছিল। সে একটু অবাক, একটু চিন্তিত হয়ে গেল। রাইনা আসলে ওদের ফ্রেন্ডশিপ নিয়ে মাথা ঘামাচ্ছিল না, বরং তার কৌতূহল ছিল সাউরিনের চিন্তা নিয়ে। সে জিজ্ঞেস করল, তুমি বাজানোর সময় কি ভাবছিলে? আমি সত্যি জানতে চাই। এই প্রশ্নে সাউরিন আরও ভয় পেয়ে গেল। মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে লাগল। সে কি জানতে চায়? তার উদ্দেশ্য কি? রেনো অবাক হয়ে বলল, কি, সাউরিন বাজাচ্ছিল? আমি তো ভেবেছিলাম তুমি এখানে পাগলামি করছ। এই দৃশ্য দেখে সাউরিনের ১৬ বছরের সব ধারণা ভেঙে পড়ল। সে কিছুই পরোয়া করছে না, তার ভাই একজন কমনারের সাথে বন্ধু, এটা নিয়েও না। সাউরিন রেনের দিকে তাকিয়ে বলল, আর তুমি কেন মিথ্যে বললে? তোমার বোন তো খুবই সুন্দর আর দয়ালু একজন লেডি। তার কথা শুনে রায়না হালকা হাসল, কিন্তু রেইনের মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখে ভয় স্পষ্ট। কি? ওর কথায় ভুলে যেও না, ও একটা উইচ, কখন তোমাকে গিলে ফেলবে কে জানে। এই কথা শুনে সাউরিনও চমকে গেল। রায়না একটু ঝুঁকে তার দিকে এলো, মুখ ঢেকে হালকা লজ্জিত হাসি দিয়ে বলল, সরি, আমার ভাইটা একটু চাইল্ডিশ। তুমি ওর ফ্রেন্ড, এটা জেনে ভালো লাগলো। ওর খেয়াল রেখো প্লিজ। সাউরিন তার মুখের দিকে তাকাল, তার হাসি, তার আচরণ। সে বলল, না ম্যাডাম, আসলে আমিই ওর কাছে ঋণী। তার এই আচরণে সাউরিন লজ্জা পেয়ে গেল। রাইনা উচ্ছ্বাসের সাথে বলল, আহা, তুমি তো খুবই এডরেবল। এটা দেখে রেইন দুষ্টু হাসি দিয়ে বলল, যদি এতই কিউট লাগে তাহলে রেখে দাও না, আমাদের ফ্যামিলিতেই নিয়ে নাও। রাইনা অবাক হয়ে তার দিকে তাকালো, তারপর আগ্রহ নিয়ে হাসল। তোমরা এত কাছের? তুমি ভয় পাচ্ছ না সে তোমার বোনকে নিয়ে পালাবে? রেন হেসে বলল, কি বলছ? আমি তোমার জন্য চিন্তা করছি না, সাউরিনের জন্য করছি। এই কথা বলার সাথে সাথেই রাইনা তার কলার ধরে ফেলল। দুজন মারামারি শুরু করে দিল। সে একদম ছাড় দিল না, নিজের ভাই বলে কিছু মনে করল না, জোরে জোরে মারতে লাগল। ভাবছ আমি কিছু বলিনি বলে তুমি বেশি কিছু হয়ে গেছ? দুজন মাটিতে গড়াগড়ি খেতে লাগল। রেইনা সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল, আহ, ব্যথা লাগছে। সাউরিন দাঁড়িয়ে এই ভাই বোনের লড়াই দেখছিল, তার মাথার ভেতর সবকিছু এলোমেলো হয়ে গেছে। যখন ভাবলাম নোবেলসদের একটু বুঝতে পারছি, তখনই তারা আরও জটিল হয়ে গেল। মার খেয়ে রেন নাক সিটকে বলল, তুমি হঠাৎ বাড়ি এলে কেন? কিছুদিন আগেই তো এসেছিলে। রায়না হাত ঝেড়ে বলল, জানো না, জেস এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি তাকে বিদায় দিতে এসেছি। আমরা কাল চলে যাব। আর গ্র্যান্ডপা এক বন্ধুর কাছে গেছে, পরে ফিরবে। রেন হতবাক হয়ে গেল, কি? এটা অসম্ভব। সে মাথা নিচু করে ফিসফিস করে বলল, তাহলে পার্থক্যটা এতটাই? সে তার মুখের দুঃখভরা অভিপ্রায় দেখল আর ভাবতে লাগল রাইনার বলা কথা, এক্সামিনেশন। এটা এমন এক সার্টিফিকেশন যার মাধ্যমে একজন মেজ বা সোর্সম্যান শুধু রাজ্যে না, পুরো কন্টিনেন্টে স্বীকৃত পায়। প্রতি বছর ১,০০০-এরও বেশি মানুষ অংশ নেয়, কিন্তু পাশ করে ৩০ জনেরও কম। এছাড়াও একটা প্রভিশনাল সার্টিফিকেশনও আছে।
যদি কোনো রাজ্যের অনুমোদিত একাডেমি যেমন আলিয়াস ম্যাজিক একাডেমি থেকে গ্র্যাজুয়েট করা যায় তাহলে 10ম র্যাঙ্কের প্রভিশনাল মেজ হওয়ার সুযোগ থাকে। এরপর বিভিন্ন অর্গানাইজেশন ও গিল্ড থেকে ইভ্যালুয়েশন পয়েন্ট অর্জন করে ধাপে ধাপে উপরে ওঠা যায়। এই সুযোগের জন্য শত শত হাজার হাজার মানুষ ভিড় জমায়। লাইনের শেষ কোথায় তা চোখে পড়ে না, কিন্তু যেখানে অর্থ আর খ্যাতি আছে মানুষ তো সেখানে ভিড় করবেই। এমনকি প্রভিশনাল সার্টিফিকেশন পাওয়ার পরও সবাই চায় ফুল সার্টিফিকেশন। এই সেই লেজেন্ডারি পরীক্ষা যেটার জন্য মাত্র 18 বছর বয়সে প্রস্তুতি নিচ্ছে জেস। রেইন অবাক হয়ে বলল, জিনিয়াসরা সত্যি আলাদা, আর তাদের পেছনে পুরো ফ্যামিলির সাপোর্ট থাকে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল, তার মনটা একটু ভারী হয়ে গেল। রিয়া এগিয়ে এসে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। ঠিক আছে, আমি ডিনার প্রস্তুত করতে যাচ্ছি। রয়্যাল প্যালেস থেকে সি ফুড এসেছে, তাই নিজেই রান্না করতে হবে। তারপর সে সাউরিনের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো সাউরিন, আবার দেখা হবে। সাউরিন কিছুটা হতবাক হয়ে বলল, জি, ভালো থাকবেন। মনে মনে সে ভাবল, আবার কি ওর সাথে দেখা হবে? পিয়ানো শেখানোর সেই মুহূর্তটা মনে পড়তেই তার বুকটা কেমন যেন করে উঠল। কিন্তু কালই তো তাকে এই ম্যানশন ছেড়ে চলে যেতে হবে। আবার দেখা হওয়ার সুযোগ থাকবে তো? রেয়া চলে গেল সাউরিন আর রেনকে রেখে। কিছুক্ষণ দ্বিধা করে সাউরিন বলল, রেন, তোমার বোন? রেন তাকাল। হ্যাঁ? সাউরিন একটু দূরে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এই প্রশ্নটা শুনে রেন একদম থমকে গেল। সাউরিন সাথে সাথে বুঝল সে ভুল কথা বলে ফেলেছে। দ্রুত বলল, না না, কিছু না, ভুলে যাও। কিন্তু রেনের মুখে দুষ্টু হাসি ফুটে উঠল, তার চোখে মজা ঝিলিক দিচ্ছে। সাউরিন বিরক্ত হয়ে বলল, আমি শুধু কৌতূহলবশত জিজ্ঞেস করেছিলাম। কথা শেষ করার আগেই রেন দৌড়ে বেরিয়ে গেল, চিৎকার করে, রে না! সাউরিন বুঝতে পারল বিপদ আসছে। সে চিৎকার করল, আমি বলেছি কিচ্ছু না! সে দাঁত চেপে দ্রুত তার পিছু নিল। মনে মনে নিজেকেই দোষ দিতে লাগল, আমি কেন এই প্রশ্নটা করলাম? ওদিকে রেন ইতিমধ্যেই উপরের তলায় গিয়ে রেলিংয়ের উপর ঝুঁকে নিচে চিৎকার করছে, সিস্টার, সাউরিন একটা প্রশ্ন করেছে! সাউরিন পেছন থেকে ছুটে এসে তার মুখ চেপে ধরল। চুপ! নিচে দাঁড়িয়ে থাকা সবাই থমকে তাকাল। রেনের আওয়াজ আবার ভেসে উঠল, তোমার কি বয়ফ্রেন্ড আছে? এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সাউরিন দ্রুত তার মুখ চেপে ধরে তাকে পেছনে টেনে নিল। রেন শুধু শব্দ করতে লাগল। নিচে দাঁড়িয়ে থাকা মেয়েডরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। কি বলল ও? বয়ফ্রেন্ড? রেনা একটু লজ্জা পেয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে হেসে বলল, ওরা শুধু মজা করছে, চিন্তা করার কিছু নেই। তারপর সে স্বাভাবিকভাবে বলল, চলো, পয়জন আলাদা করা হয়ে গেছে, এখন স্টোনের উপর স্টিম করতে হবে। সবাই একসাথে উত্তর দিল, জি মাই লেডি। একপাশে দেয়ালের আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল হেড বাটলার। সে পাশে থাকা লোকটিকে বলল, হে হ্যানেস, আজ কি ইয়াং মাস্টারের কোনো গেস্ট আসার কথা ছিল? লোকটি মাথা নিচু করে বলল, না, হেড বাটলার। উপরে রিন আবার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাউরিন তাকে শক্ত করে ধরে রেখেছিল। নিচে হেড বাটলার ঠান্ডা গলায় বলল, এই কণ্ঠটা আগে শুনেছি, এখন মনে পড়ছে। তার চোখ ধারালো হয়ে উঠল। সে আদেশ দিল, তামিরাকে এক্ষুনি আমার অফিসে আসতে বলো। কণ্ঠে কোনো দ্বিধা নেই, রাইট নাও। আকাশ ছিল একদম পরিষ্কার। বনের মাঝে উঁচু গাছগুলি দাঁড়িয়ে আছে। রেনের শ্বাস আর ট্রেনিংয়ের শব্দ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ একটা আওয়াজ, স্টপ! 10 মিনিট ব্রেক। রেন হাঁপাচ্ছিল। বাম হাতে ট্রেনিং স্টিক, ডান হাতে বারবার ঘাম মুচ্ছে। কিথ তাকে দেখে দাড়ি স্পর্শ করে ভাবল, ও আবার আগের মতো পরিশ্রমী হয়ে উঠেছে। প্রায় 1 বছর হয়ে গেল, তাই না? সে মনে করল, আগে তো খুব সহজেই হাল ছেড়ে দিত। তারপর চিন্তিত দৃষ্টিতে তাকাল। জেস যখন রয়্যাল প্যালেসে যাবে তখন হয়তো ও বদলে যাবে। সে গম্ভীরভাবে ভাবল, মূল সমস্যা হল স্কিমা আয়ত্ত করা। রেনের মুখে ঘামের ফোঁটা ঝরছে। হঠাৎ দূর থেকে তাড়াহুড়ো করে একটা ডাক, ইয়াং মাস্টার! রেন চমকে উঠে তাকাল। একজন টুপি পরা লোক দৌড়ে আসছে, তার কণ্ঠে তাড়াহুড়োর ছাপ। ইয়াং মাস্টার! ইয়াং মাস্টার, লেডি রেনা আপনাকে এখনই ম্যানশনে ফিরে যেতে বলছেন। রেইন পানির বোতল থেকে খেতে যাচ্ছিল, কিন্তু কথাটা শুনে বিরক্ত হয়ে বলল, ও, যদি আমার ভাইকে নিয়ে প্রশংসা করতে হয় আমি আগ্রহী নই। তাকে বলো যা খুশি করুক। সার্ভেন্ট দৃঢ়ভাবে মাথা নাড়ল। না স্যার, লেডি বলেছেন মিস্টার সোরিন বিপদে আছে, উনি মারা যেতে পারেন। এ কথা শুনেই রেনের মুখের পানি ছিটকে বেরিয়ে গেল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়াল, চোখে স্পষ্ট উদ্বেগ। কি? কেন? আজ তোর বাড়ি যাওয়ার কথা ছিল। দ্রুত দৌড়ে এসে সার্ভেন্ট ফোকাতে হাঁপাতে বলল, হেড বাটলার বিষয়টা ফ্যামিলি হেডকে জানিয়েছেন। ঠিক জানি না, তবে লেডি বলেছেন এটা আপনার সাথে তার সম্পর্কের কারণেই হয়েছে।
রেইন দ্রুত নিজের কোটটা তুলে গায়ে চাপাল। উদ্বিগ্ন হয়ে কেথের দিকে তাকিয়ে বলল, মাস্টার, আমাকে এখনই বাবার কাছে যেতে হবে। কেথ তার মুখের ভাব দেখে বুঝল কিছু একটা গুরুতর হয়েছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? রেন তাড়াহুড়ো করে বলল, একজন বাটলার, সোরিন, সে আমার বন্ধু, আর সামহাউ বাবা জেনে গেছেন। আমি যদি বুঝিয়ে বলি, বাবা নিশ্চয়ই ওকে মাফ করে দেবেন। পরে আমি ট্রেনিং করব। কথা শেষ হওয়ার আগেই কেথ তাকে থামিয়ে দিল। তুমি যেতে পারবে না। রেন থেমে গেল, অবিশ্বাসের সাথে তাকিয়ে বলল, কি? কেথ হাতে তলোয়ার নিয়ে তার সামনে দাঁড়াল। রেন হতভম্ব হয়ে বলল, মাস্টার? মহলটা পাহাড়ের সামনে বিশাল আকারে দাঁড়িয়ে আছে। মহলের প্রধান হলঘরে সোরিন হাঁটু গেড়ে বসে আছে। দুই পাশে সারিবদ্ধভাবে মেইল ও ফিমেল সার্ভেন্ট দাঁড়িয়ে। মাঝখানে সিংহাসনে বসে আছেন ফ্যামিলি হেড বিশপ, তার দুই পাশে লেডি রে আর ইয়াং মাস্টার জেস, পিছনে দাঁড়িয়ে হেড বাটলার। সোরিন মাটিতে নত হয়ে আছে, তার মনে তুমুল অস্থিরতা। বিশপের গম্ভীর কণ্ঠ পুরো হল জুড়ে প্রতিধ্বনিত হল, সোরিন আরিয়ান। তার ভেতর থেকে নোবেল আজিজাত্বের এক শক্তিশালী অরা বের হচ্ছিল। হাতে থাকা রিপোর্টের দিকে তাকিয়ে তিনি রাগ ভরে বললেন, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পুরো হল যেন কেঁপে উঠল, চারিদিকে ফিসফিস শুরু হল। এটা কিভাবে সম্ভব? একজন কমনার এমন সাহস করে? মিডরা ভয়ে কাঁপছিল। একজন আরেকজনকে ফিসফিস করে বলল, একজন কমনার কিভাবে নোবেলের সাথে এমন আচরণ করে? আরেকজন বলল, নিজের সীমা বোঝে না। সব কথা টামিরা শুনছিল, কিন্তু কিছু বলল না, শুধু একবার তাকাল। বিশপ মনোযোগ দিয়ে ডকুমেন্ট দেখছিলেন। পাশে বসা জেস নির্লিপ্ত, একটু অহংকারী ভঙ্গিতে। শুধু রেয়াই অস্থির, মনে হচ্ছে অনেক কিছু বলতে চায়। শেষে আর থাকতে না পেরে রেয়া বলল, ফাদার, অপেক্ষা করুন, দয়া করে আমার কথা শুনুন। সে মাথা নত করল, মুখে ভয় আর উদ্বেগ স্পষ্ট। কিন্তু বিশপ তার দিকে তাকিয়ে রাগে বললেন, সে নিজের অপরাধ স্বীকার করেছে, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সামনে সরণির সাথে কি হতে যাচ্ছে তা আমরা পরবর্তী এপিসোডে জানতে পারব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।